তো বিভিন্ন ধরনের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো সম্পর্কে আমরা জানবো। তো ইনিশিয়ালি হচ্ছে যে আপনাদের ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিব। আহ, এই কারণে দিয়ে দিব যে আসলে এগুলা মনে রাখা অনেক বেশি কঠিন। দেখা যাচ্ছে যে অলমোস্ট সিমিলার টাইপের হয়তো, তো দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম সময় ভুলে যাই যে কোনটা কি ধরনের, এবং ভুলে যাওয়াটা স্বাভাবিক, আমি নিজেও ভুলে যাই অনেক বেশি। এটা মনে থাকে না, বাট এটা কিভাবে আমরা হচ্ছে যে সেটার জন্য একটা আপনাদের নোট তৈরি করা হয়েছে। যদিও এখন হচ্ছে এই নোটগুলা প্রয়োজন হয় না, আমরা এআই হেল্প নিয়েই করে ফেলতে পারি, বাট এআই এর হেল্পটাও হচ্ছে আমরা কিভাবে নিব সেই বিষয়টা হচ্ছে আমরা আসলে দেখা ট্রাই করবো। যে আমরা যখন হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলাকে, যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, এদেরকে যখন আমরা জিজ্ঞেস করব, কিভাবে আসলে জিজ্ঞেস করব, কোন ওয়েতে জিজ্ঞেস করব, সেই বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখা ট্রাই করবো আর কি। তো আমরা এই জার্নিতে আসলে পরিসংখ্যানের যতটুকু দেখা ট্রাই করছি আমি, যেটা মূলত শেখানো ট্রাই করতেছি যে আমরা এই ব্যাপারগুলোকে কিভাবে আসলে ইউটিলাইজ করতে পারি, কিভাবে আরো এআই এর সাথে ইন্টিগ্রেট করে আমরা বিষয়গুলো থেকে কিভাবে হেল্প নিয়ে আমরা অপটিমাল আউটপুটটা নিতে পারি, আসলে এইটা হচ্ছে বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন ডোমেইনের মানুষ থাকি, তো আমাদের সবাইকে যে আসলে পরিসংখ্যানে এক্সপার্ট হইতে হবে নট লাইক দ্যাট। বেসিক ধারণা থাকাটা জরুরি এই কারণে, কারণ আপনারা সবাই জানেন যে আমরা গবেষণার যে কাজগুলো করে থাকি এগুলো আসলে গ্রুপে করা হয় বা টিমে করা হয়। যেমন হচ্ছে যে উম, চাঁদনির কথা যদি বলি, যে চাঁদনি হয়তো যদি সে হচ্ছে ফিশারিজের মানুষ, তো সে যদি আসলে পরিসংখ্যান সব শিখে যায়, সে যদি আসলে পরিসংখ্যানও জানে, ফিশারিজও জানে, তাহলে আমার তো আসলে কোনো প্রয়োজন হইতো না বা আমার কোনো কাজ নাই। হ্যাঁ, তো তখন আমাদের হচ্ছে না খেয়ে মরতে হতো, তাই না চাঁদনি? তো এই যে যে ব্যাপারগুলোর জন্য আসলে সিমিলারলি হচ্ছে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। যে আপনি হয়তো একটা পার্টিকুলার ডোমেন ফিশারিজ হয়তো ভালো বুঝে, বাট আমি হয়তো পরিসংখ্যানের দিকটা ভালো বুঝি, আরেকজন হয়তো তার লেখালেখির ব্যাপারটা খুব এক্সপার্ট, আরেকজন হয়তো ডেটা ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা অনেক ভালো জানে, বা জিআইএসটা সে হয়তো রিমোট সেন্সিং এর ব্যাপারটা ভালো জানে। কারণ আসলে এই জার্নিতে সবকিছু একসাথে শেখা একটা মানুষের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। আহ, আমরা যে স্টেজে আছি বেশিরভাগ যারা এখানে পরিসংখ্যান শিখতে আসছে, তবে যারা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়াশোনা করে, তারা যদি প্রথম থেকে আহ, ধাপে ধাপে এক একটা স্কিলের দিকে ফোকাস করে, তাদের জন্য হয়তো এটা পসিবল, হ্যাঁ, অনেক বেশি সহজ। তবে একটা সার্টেন লেভেলে গিয়ে, যেমন হচ্ছে যে এখন যদি আমি বলি আমরা যারা প্রফেশনাল লাইফে আছি, সবকিছু একা করতে গেলে আসলে একটা পেপার পাবলিকেশন, মানে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে এটা ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, এটা ম্যানুস্ক্রিপ্ট লেখা, লিটারেচার রিভিউ, প্রত্যেকটা জিনিস যদি আবার পেপার সাবমিশন একা করতে গেলে দেখা যাবে যে এত বেশি লেন্দি হয়ে যাবে ব্যাপারটা, যে আমাদের গবেষণাতে আমাদের কন্ট্রিবিউশনের পরিমাণটা অনেক বেশি কমে যাবে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ডোমেইনে আমাদের অল্প অল্প কিছু নলেজ থেকে কয়েকটা জায়গায় যদি আমরা এক্সপার্ট থাকি, দ্যাট ইজ এনাফ। এটা আমার থেকে আপনারা হচ্ছে ভালো জানেন, স্পেশালি যারা একাডেমিয়াতে আছেন তারা আরো ভালো জানেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা বা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। তো আমি হচ্ছে আপনাদের গ্রুপে মেসেজ দিয়েছিলাম যে কোন প্রবলেমগুলো ফেস করতেছেন, আপনারা কোনো কিছু দেন নাই। তার মানে আমি জানি না যে আসলে কি ঠিক মতো আমি বুঝাইতে পারতেছি কিনা, বা ঠিক মতো আপনারা বুঝতেছেন কিনা, হোয়াট এভার। তো আমরা আজকে একদম শুরু থেকে শুরু করব, একবার খুব শর্টে আমরা হচ্ছে দেখাই দিব। তো আপনারা অলমোস্ট সবাই হচ্ছে যে আমার যেটা ধারণা যে সবাই আমরা আমরা প্রত্যেকে, আমাদের মনে হয় যে স্পেসিসটা ইনস্টল দেওয়া আছে। তো এখন আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে যে আমরা সরাসরি স্পেসিসটা একটু ওপেন করে দেখি। গতদিন হচ্ছে ওপেন করা ছিল, তো স্পেসিসটা ওপেন হতে একটু সময় নিবে হয়তো, বাট আমরা এটা ট্রাই করি। সরাসরি আপনাদের যে স্পেসিস ফাইলটা আছে এটা ওপেন করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি গিয়ে আর নো, এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে পাওয়া যেতে পারে আইবিএম স্পেসিস। এই যে আইবিএম স্পেসিসে যাওয়ার পরে হয়তো এই যে আইবিএম স্পেসিস স্ট্যাটিস্টিক্স হচ্ছে 25। একটা বিষয় হচ্ছে আপনাদের বলে রাখি, এসপিএসএস এটার আসলে হচ্ছে যে আহ, একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি, স্পেসিস আর সফটওয়্যার বা স্পেস, এটা কিন্তু যতটা না আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে ডেভেলপ করছে তার থেকে বেশি কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে যারা স্ট্যাটিস্টিশিয়ান তাদের, যেহেতু ব্যাপারটা ইটস অল অ্যাবাউট পরিসংখ্যান। তো এসপিএসএস এর ফুল মিনিং আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজেস ফর সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, তো এইটা হচ্ছে বেসিক্যালি ডেভেলপ করা হয়েছে সোশ্যাল সায়েন্সের জন্য, কিন্তু আমাদের অ্যানালাইসিসটা সোশ্যাল সায়েন্সে থেমে থাকে না, আমাদের বিভিন্ন ডোমেইনে বিভিন্ন জায়গায় আমাদের এই ব্যাপারগুলা ব্যবহার করতে হয়। তো এটা আসলে হেভি সফটওয়্যার, যার কারণে একটু সময় হয়তো নিবে। বাই দিস টাইম ওপেন হোক, আমরা দেন আস্তে আস্তে আলোচনা শুরু করব।
একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আমাদের আগে হচ্ছে আপনারা যখন শুরু করছিলেন তখন সেটা ছিল রিসার্চ অরবিট। এখন আমরা যে লোগোটা ইউজ করি সেটা হচ্ছে অরিয়েটস হয়ে গেছে। তো বেসিক্যালি এটাকে ট্রান্সফার করা হয়েছে অরবিট থেকে অরিয়েটসে, যাতে ব্যাপারটা মোর প্রফেশনাল শোনায়, বা এটাকে একটা অর্গানাইজেশনাল রূপ দেওয়ার জন্য, যেটাকে আপনার সোশ্যাল সায়েন্সে, সরি সায়েন্সে কন্ট্রিবিউট করার জন্য আসলে এই কাজগুলো করা। তো ওরিয়েটসের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন করতে পারেন। এখানে হচ্ছে যে আমরা যেটা ট্রাই করি যে গ্লোবালি যারা খুব রিনাউন্ড সায়েন্টিস্ট বাংলাদেশি, তাদেরকে এখানে বিভিন্ন সেশনে নিয়ে আসা হয়, যাতে তাদের আইডিয়া, তাদের নলেজটাকে শেয়ার করার জন্য। তো আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে যে আমাদের প্রথমে যেটা হবে যে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ইন্টারফেস, এটা আমাদের দরকার নেই, এটা আমরা সুন্দর করে ক্লোজ করে দিতে পারি। ডোন্ট শো দিস ডায়ালগ ইন দ্য ফিউচার, এটা আমাদের আর প্রয়োজন নাই। ওকে ফাইন। তো এটা হচ্ছে বেসিক ইন্টারফেস, এবং আমরা বলেছিলাম যে এইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে দুইটা পার্ট থাকে আর দুইটা সেকশন থাকে। আপনারা দেখেছেন যে উম, একটা হচ্ছে ডেটা ভিউ, একটা হচ্ছে ভ্যারিয়েবল ভিউ। এবং ডেটা ভিউ এবং ভ্যারিয়েবল ভিউ এর ব্যাপারে আমরা হচ্ছে প্রথমেই বলে নিয়েছিলাম যে কোনটার কি কাজ। এটা সম্পর্কে খুব বিস্তারিত বলা আছে, এবং সেটা যদি না হয়ে থাকে, আপনারা যদি না জানেন, আহ, যদি ভুলে যান, ভিডিও দেখে নিতে পারেন, অথবা খুব সিম্পলি হচ্ছে যে আপনারা চ্যাট জিপিটিকে যে বা জেমিনাইকে জিজ্ঞেস করতে পারেন যে ভ্যারিয়েবল ভিউতে যে কলামগুলো থাকে এই কলামগুলো কোনটা কি মিন করে, খুব সহজে পেয়ে যাবেন। এবং আমি বলেছিলাম কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নেমটা গুরুত্বপূর্ণ, ডেটা টাইপটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের, দেন হচ্ছে লেভেলিংটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, দেন হচ্ছে আমাদের এই যে যে মেজারমেন্ট স্কেলটা যেটা ছিল আমরা এখানে পেয়েছিলাম। যেমন একটা এক্সাম্পল যদি দিই, এজ, আমরা এটাকে হচ্ছে টাইপ হিসেবে সিলেক্ট করব হচ্ছে যে নিউমেরিক্যাল। ওকে ফাইন। দেন হচ্ছে লেভেলিং এর ক্ষেত্রে যদি আমাদের আহ, আচ্ছা, লেভেলিংটা মনে হয় দরকার নাই, এজ অফ দ্য রেসপন্ডেন্ট। আচ্ছা, এটা আমরা যেভাবে দিব, এইটা এখানে যেটা লিখবো আমাদের যে ফাইন্ডিংস, আমরা ডেটা অ্যানালাইসিস করার পর যে রেজাল্ট আসবে, তখন হচ্ছে লেভেলিং এ যে নামটা দেওয়া আছে সেটাই আসলে আমাদের শো করবে। বাকি যে জিনিসগুলো এগুলো খুব একটা দরকার নেই, শুধু স্কেল অফ মেজারমেন্টে গিয়ে আমাদের ঠিক করে দিতে হবে। যেমন বয়স, যেহেতু এটা নিউমেরিক্যাল, আমরা এটাকে ক্যাটাগরি করিনি, সেহেতু এটা হবে স্কেল ডেটা। স্কেল ডেটা হচ্ছে যে সংখ্যাগত ডেটাগুলো আছে সেইগুলাকে হচ্ছে স্কেল ডেটা। কারণ আচ্ছা, এই বিষয়গুলো আবার বলতেছি এই কারণে একটু শর্টে যে কয়েকজনে কমেন্টস করছেন যে গতদিনের ক্লাসে তারা কিছুই বুঝেন নাই, আই ডোন্ট নো ভাই। তো অর্ডিনাল আমরা বলেছিলাম অর্ডার, ফার্স্ট সেকেন্ড থার্ড, গুড বেটার বেস্ট, এইগুলো হচ্ছে অর্ডিনাল। নমিনাল হচ্ছে ইয়েস নো, জেন্ডার মেল ফিমেল, এই বিষয়গুলো হচ্ছে আমরা নমিনাল হিসেবে কনসিডার করি। তো যাই হোক, এইখানে আসলে এই যে ডেটা ভিউ এবং ভ্যারিয়েবল, এই যে দেখেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল অ্যাড করছি, এজ নামে একটা ভ্যারিয়েবল। আমরা যদি ডেটা ভিউতে চলে যাই, এখানে এজ নামে একটা ভ্যারিয়েবল দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে জেন্ডার হিসেবে একটা ভ্যারিয়েবল দিয়ে রাখি, জেন্ডার হিসেবে যদি আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে রাখি, তখন কি হচ্ছে, তখন হচ্ছে এটা নিউমেরিক্যালি এখানে আমরা হয়তো এটাকে স্ট্রিং হইতে পারে। হ্যাঁ। উম, এটা দিতে পারি আমরা। দেন হচ্ছে আমরা লেভেলিং এর ক্ষেত্রে আমরা জেন্ডার দিতে পারি। এই যে ভ্যালুস এর ক্ষেত্রে যেটা হতে পারে, আমরা ভ্যালুসটাকে ব্যবহার করব যদি জেন্ডারকে, তো আমরা সবসময় কোডিং করব, কারণ ডেটা স্পেসেস এর ক্ষেত্রে বা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে ওরা হচ্ছে সংখ্যাটাকে চিনে, ওরা কোনো নামটা এই বিষয়গুলোকে চিনে না। তো আমি ভ্যালু এক হিসেবে দিয়ে দিলাম মেল, এবং দুই হিসেবে যদি আমরা দিয়ে দেই, এটা হবে ফিমেল। আচ্ছা, তখন এটা হচ্ছে যে আমাদের স্পেসে সেটাকে এভাবে ধরে নেবে, এবং এটা হচ্ছে অটোমেটিক্যালি সে নিয়ে নিছে, এটা নমিনাল ডেটা। ওকে ফাইন, এই পর্যন্ত এখানে দেখেন এখানে আরেকটা ভ্যারিয়েবল আমাদের চলে আসছে, এবং আমরা যদি সহজে বুঝতে পারি এই জন্য একটা বাম পাশে সুন্দর একটা সাইন দেওয়া আছে, যে এটা স্কেল ডেটা, এটা হচ্ছে আপনার নমিনাল ডেটা। এবং ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে হয়তো এটাকে নমিনাল বা ক্যাটাগরিক্যাল দুইভাবে আমার মনে হয় প্রকাশ করা যায়, যেহেতু এটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতেছি। হ্যাঁ। ক্যাটাগরিক্যাল তো ওইটাই আসলে, কিছু বলার নেই, নমিনাল মানে ক্যাটাগরিক্যাল। আর যদি অর্ডার হইতো, যেমন স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন যদি আমরা বলতাম, এটাও কি হইতো, এটা হচ্ছে স্ট্রিং হইতো। উম, বা হচ্ছে আমরা এটাকে নিউমেরিক্যাল বলতে পারতাম, এটা ডিপেন্ডস করবে আসলে। আচ্ছা, স্যাটিসফ্যাকশন এখানে লেভেলিং আপনি যেটা মন চায় সেটা দিবেন। ভ্যালুর ক্ষেত্রে আমি যদি তিনটা দেই, যে ওয়ান হচ্ছে গুড, দেন হচ্ছে টু হচ্ছে বেটার, এবং থ্রি যদি আমরা দেই সেটা হচ্ছে বেস্ট। এটা আমরা তিন ধরনের ডেটা নিয়ে আমরা আসলে কাজ করার জন্য এটা দেখাই দিচ্ছি। তাহলে এখানে কি কি হবে, তখন এখানে নমিনাল থাকবে না, এটা হচ্ছে অর্ডিনাল হয়ে যাবে।
তাই না? তো এই স্কেল অফ মেজারমেন্টের ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পারছি যে স্কেল অফ মেজারমেন্টটা কিভাবে আমরা লিখবো আর কি। ওকে, ফাইন। এবং এখানে আমাদের তিন ধরনের ভ্যারিয়েবল আমাদের চলে আসছে। এখন হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আহ, আমরা যেমন হচ্ছে 34, 45, 30, 46, ধরেন আমরা 10টা ভ্যারিয়েবল নিয়ে নিয়ে আমরা কাজ করতেছি। তারপর হচ্ছে স্যাটিসফ্যাকশন হচ্ছে গুড, বেটার, বেস্ট। আচ্ছা, এই যে আমাদের হয়ে গেল আর কি। ঠিক আছে, আমরা জাস্ট স্যাম্পল ডেটা নিলাম। এখন আমাদের কথাই ছিল যে আমরা বলছিলাম যে আমাদের অনেক সময় যেটা প্রয়োজন হয় যে আমাদের অ্যানালাইসিসের প্রয়োজনে, ডেটা অ্যানালাইসিসের প্রয়োজনে এই যে যে এইজ ক্যাটাগরিটা আছে, এইজ যেটা আছে বা ভ্যারিয়েবলটা আছে, এটাকে হয়তো আমাদের ক্যাটাগরিতে কনভার্ট করে ফেলতে হতে পারে। ক্যাটাগরিতে কনভার্ট করে ফেলতে হতে পারে বলতে বিষয়টা এমন হতে পারে যে আমরা একটু নিচের দিকে চলে যাই। যে আচ্ছা, ওকে, তা আমি চাইতেছি এজটাকে হচ্ছে যে আমরা তিন ভাগে ভাগ করব, যে এজটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছি। এজটাকে একটা হচ্ছে কারণটা কেন ভুল হয়ে যায় কারণ, আচ্ছা হোয়াট, আট হচ্ছে ওল্ড এজ। তো আমরা এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আহ, এইখানে আমরা যদি একটু যাই, স্পিসিস যদি যাই, তো দেখেন এখানে কিন্তু আসলে কোনো ক্যাটাগরি ভাগ করা নাই। এখন এটা না হয় 10টা ডেটা আছে, এই 10টা ডেটা থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা হয়তো ম্যানুয়ালি করে ফেলতে পারি। বাট যখন আমাদের অনেক অনেক ডেটা থাকবে, হাজার হাজার বা শত শত ডেটা থাকবে, এটা ম্যানুয়ালি করাটা কি হয়, অনেক বেশি কঠিন হয়ে যায়। তো সেটার জন্য আমরা, আমাদের হচ্ছে কি, আমরা চাইতেছি যে এই কাজটা যাতে একটু অটোমেটেড করা যায় বা একটু ইজিলি করা যায়, সেটা হচ্ছে আমরা দেখা ট্রাই করতেছিলাম। এটার জন্য অর্থাৎ এই যে দেখেন যে এই যে এক টাইপের ডেটা থেকে আমরা অন্য টাইপের ডেটাতে আমরা ট্রান্সফর্ম করব, এটার জন্য আমাদের এই যে উপরে ডান দেখেন কার্সরটা, এখানে আমাদের ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। এইখানে গিয়ে আমরা তাহলে কি করব, যে আমরা কোড করব, রিকোড করব। তো রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল যদি আমরা দেই, তাহলে যেটা হবে, এই যে কোডিংগুলা সব এইখানেই মান বসে যাবে। ঠিক আছে, এটা একটা সমস্যা কিন্তু। ঠিক আছে, যে রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল যদি আমি দেই, তাহলে এই মানগুলো এখানেই বসে যাবে। তখন কি হবে, যদি এইখানেই মানগুলো বসে যায়, তখন কিন্তু পরবর্তীতে আমরা চাইলেই এটাকে আবার ব্যাক করাইতে পারবো না। হ্যাঁ, বা আমাদের যদি এজটাকে আলাদা কন্টিনিউয়াস বা নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে প্রয়োজন হয়, সেটা কিন্তু আমরা তখন আর ইউজ করতে পারবো না। তো যদি ইউজ করতে না পারি, তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এটা গ্যাঞ্জাম হয়ে যাবে, তাই না? এজন্য আমরা যদি, হ্যাঁ, এমন হতে পারে যে আপনি চাইতেছেন যে না, এই যে যে ভ্যারিয়েবল এখানেই কোডিংগুলো বসুক, তখন হচ্ছে আমরা এই ট্রান্সফর্মে গিয়ে এই যে রিকোড ইনটু, এখানে রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল, আচ্ছা আমরা এটা দিয়ে দেখি রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল দিলে কি হয়। আমরা কোনটা করব, এইজ অফ দ্য রেসপন্ডেন্ট আমরা করলাম, এই যে ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস। একটু খেয়াল করেন, যখন আপনি রিকোড ইনটু নিউ সেম ভ্যারিয়েবল দিচ্ছেন, তখন এখানে আলাদা কোনো অপশন আসতেছে না। বাট আপনি যখন ট্রান্সফর্ম দিয়ে রিকোড ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবল দিচ্ছেন, তখন এখানে কিছু অপশন আসতেছে আলাদা, যে নতুন ভ্যারিয়েবলটার নাম কি হবে এবং লেভেল কি হবে। হ্যাঁ, তো জাস্ট কারণ কি, ডিফারেন্ট রিকোড ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবল, নতুন একটা ভ্যারিয়েবল আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, আগেরটা আগের জায়গায় থাকবে এবং পরেরটা আমরা রিকোড করে ফেলতেছি, দ্যাটস ইট। তো আমরা ট্রান্সফর্মে গিয়ে রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল যদি দেই, এখানে গেলাম ওল্ড অ্যান্ড নিউ, আমরা জাস্ট রেঞ্জের মধ্যে চলে গেলাম। রেঞ্জে আমরা দেখাচ্ছি যে আমরা চাইতেছি যে 18 থেকে যদি 25 হয়, 18 থেকে 25 যদি আমরা দেখি, হুম, তাহলে হচ্ছে এটাকে আমি এক দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, আমরা যদি এবার 26 থেকে যদি আমি অ্যাজ ফর এক্সাম্পল 35 ধরলাম, বা হচ্ছে 40 ধরলাম, এটা হবে হচ্ছে আমাদের টু। এবং হচ্ছে যে অল আদার ভ্যালুস যেটা আছে সেটাকে আমি হচ্ছে ধরে নিলাম কি, 3 হিসেবে ধরে নিলাম। 3 হিসেবে ধরে নেওয়ার পরে আমার এখানে কাজ শেষ। জাস্ট হচ্ছে আমি কন্টিনিউ প্রেস করলাম। এটা কি হচ্ছে, জাস্ট এবার হচ্ছে ওকে, দেন এটা দরকার নেই। এই যে দেখেন, এইখানে অটোমেটিক্যালি যে কোডিং গুলা হয়ে গেল। আগে আমার নিউমেরিক্যাল ভ্যালু ছিল, এই ভ্যালুগুলা ছিল, এখন এটা কি হয়ে গেছে, আপনার নতুন ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গেছে। এখন নতুন একটা ভ্যারিয়েবল যে ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গেছে, এখন এইখানেও আপনার এই যে তখন কি করতে হবে, অ্যানালাইসিস করার সুবিধার্থে
এই যে আপনি কিন্তু এই 1 2 3 4 দিয়ে আপনি কিন্তু কি করলেন, ক্যাটাগরি করলেন, তাই না? তিনটা ক্যাটাগরি, ওল্ড এজ, আমরা বললাম যে ইয়াং এজ এবং মিডল এজ। বাট ভ্যারিয়েবল ভিউতে গিয়ে আপনার এইখানে কিন্তু স্কেল অফ মেজারমেন্টটা কিন্তু চেঞ্জ হয় নাই। এটা যদি আপনি, এই মেজারমেন্টটা যদি আপনি চেঞ্জ করে না দেন, তখন কি হতে পারে, আপনার যে অ্যানালাইসিস এটা ভুল হয়ে যাবে, বা এখান থেকে যে ফাইন্ডিংসটা আপনি পাবেন, এই ফাইন্ডিংসটা কি হয়ে যাইতে পারে, ভুল হয়ে যাইতে পারে। এই জন্য আমরা এটাকে নমিনাল দিয়ে দিব। হ্যাঁ, এবং আমরা ভ্যালু হিসেবে এখানে কি দিতে পারি, 1 দিয়ে বুঝাইতেছি আমরা ইয়াং, 2 দিয়ে বোঝাচ্ছি মিডল এজ, এবং 3 দিয়ে আমরা বোঝাইতেছি হয়তো ওল্ড। ওকে ফাইন। এই যে আমরা ক্যাটাগরিটা করে ফেললাম, এবং দেখেন এখানে সুন্দর করে মিডল, ওল্ড, ইটিসি ইটিসি এগুলো অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু। হ্যাঁ, এবং এখন আমরা চাইতেছি, আচ্ছা এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা আবার একটা নতুন নাম দেই, এস কন্টিনিউ। আচ্ছা, এটা গেল হচ্ছে রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল। এখন আমরা চাইতেছি যে না, রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এই যে যে ভেরিয়েবলটা আছে, এইটা এর জায়গায় থেকে যাবে, এখানে শুধু কি চেঞ্জ হবে, এখানে শুধু হচ্ছে যে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। তো আমরা সরাসরি এই যে ট্রান্সফর্মে চলে গেলাম, রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলে চলে গেলাম। আমরা এই যে এজ কন্টিনিউয়াস নাম্বার এটা দিলাম, আমরা নতুন দিতে চাচ্ছি এজ ক্যাটাগরি। হ্যাঁ, এজ ক্যাটাগরি আমরা দিতে যাচ্ছি, লেভেল হচ্ছে এজ, কথার কথা এটা আমরা চেঞ্জ করে ফেললাম। এখন হচ্ছে ওল্ড নিউ সেম প্রসেস, আমরা রেঞ্জ দিয়ে দিলাম হচ্ছে 18 থেকে যদি আমরা 25 ধরি, এটাকে আমরা 1 দিয়ে কোড করব। ওকে, 25 থেকে 26 থেকে আমরা দিয়েছিলাম 40, এটা দিয়েছিলাম হচ্ছে 2, এবং হচ্ছে আমরা রেস্ট অফ দ্য যে ভ্যালুস গুলো আছে এটাকে আমরা 3 দিয়ে কনভার্ট করছিলাম। এই যে আমরা অ্যাড দিয়ে দিলাম, কন্টিনিউ, দেন হচ্ছে এই যে ওকে প্রেস করলাম, সেম ফাইন্ডিংস আমরা পেয়ে গেলাম, এই যে দেখেন। হ্যাঁ, এইখানেও আমরা চাইলে কি করতে পারি, এই যে যে নতুন যে ভ্যালুটা এখানে, আমরা চাইলে ভ্যালুগুলা বসায় দিতে পারি, তাই না? আচ্ছা, 2 মিডল হচ্ছে old। এতে করে যেটা হচ্ছে দেখেন, এখানে কি হয়েছে বলেন তো, এই এজ যে কন্টিনিউ যেটা, এটা এর জায়গায় থেকে গেছে, আমাদের এই নতুন একটা ভেরিয়েবল নতুন করে ক্রিয়েট হয়েছে। তার মানে এই দুইটা জিনিসই আমার কাছে থেকে গেল, এটা দিয়ে চাইলে আমরা এখন অনেক কিছু করতে পারবো, বা আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেই হিসেবে আমরা ইউজ করতে পারবো। ওকে ফাইন। তো এটা গেল হচ্ছে আমাদের ইনিশিয়াল বিষয়টা। এই পর্যন্ত হচ্ছে আমাদের যে মূল আলোচনা ছিল সেটা। এখন হচ্ছে আমরা আমাদের এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে, কাইন্ডলি একটু বলবেন আমাকে। এই পর্যন্ত বোঝার ক্ষেত্রে কারোর কোনো প্রবলেম হয়েছে, কঠিন মনে হয়েছে নাকি এটুকু বুঝতে? আচ্ছা, হওয়ার কথা না। এরপরে হচ্ছে আমরা দেখাইছিলাম কিভাবে ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট করবো, সেটা আমরা দেখাইছিলাম। হ্যাঁ, ওকে। এখন পরে আমরা যেটা দেখাইছিলাম যে আমরা ডেটা এক্সপোর্ট ইম্পোর্ট করবো কিভাবে। তো আমরা বলেছিলাম যে এসভিসি নাকি একটা ফাইল টাইপ ছিল, আমার মনে নাই। আর একটা হচ্ছে এক্সেল, এই দুই টাইপের ফাইল দিয়ে আমরা মূলত কাজ করব। একটা হচ্ছে যেমন ধরেন, এটার জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, আমরা নতুন একটা স্ক্রিপ্ট খুলতে হবে আমাদের, ঠিক আছে? নিউতে গিয়ে আমরা কি, ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমরা হচ্ছে ডেটা, হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা যদি করি তাহলে নতুন একটা ইন্টারফেস তৈরি হচ্ছে, আগেরটা আগের জায়গায় রয়ে গেছে। আমাদের হচ্ছে এখন কি হয়েছে, নতুন একটা ইন্টারফেস ক্রিয়েট হয়েছে। তো এইখান থেকে সরাসরি আমরা ফাইল ইম্পোর্ট করার ক্ষেত্রে কি করব, আমরা এই যে বক্সটা আছে এটার উপরে ক্লিক করতে পারি, অথবা ফাইলে গিয়ে ইম্পোর্ট ডেটাও দিতে পারি। ঠিক আছে, তো এত কিছু দরকার নাই, আমরা সরাসরি এই যে যে ফোল্ডারের মতো সাইনটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন, আমরা বলেছিলাম যে আমাদের যে ফোল্ডারটা, আমাদের ফাইল লোকেশনটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোথায় আসলে ফাইলটা আমরা রাখছি। হ্যাঁ, তাই না? এটা আমরা দিস পিসিতে গিয়ে আমরা খুঁজে বের করতে পারি, বা ডেস্কটপে, যেখানে হোক না কেন সেখান থেকে আমরা খুঁজে বের করবো। আমার ফাইলটা ছিল ডেস্কটপে। তো ডেস্কটপে ছিল, আমরা এখানে এইখানে শুধুমাত্র কোন ডেটা দেখাচ্ছে বলেন তো, এই যে এসএবি ফাইল দেখাচ্ছে। তার মানে আমার যে এক্সেল শিটটা ছিল, সেই এক্সেল শিটটা কিন্তু এখানে এখানে কিন্তু নাই। হ্যাঁ, তখন কি করতে হবে, এর কারণটা হচ্ছে এই যে যে ফাইল টাইপটা ছিল, এই টাইপটা এখানে অনেকগুলো ফাইল টাইপ আছে। তো অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, যে এক্সেলটা সিলেক্ট করে দিতে হবে। তখন কি দেখাচ্ছে, তখন হচ্ছে এই যে আমি যে প্র্যাকটিস ডেটা ওয়ারিয়েট, এটা আমি হচ্ছে এটা লিখে সেভ করছিলাম, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আর একটা উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোটা কোথায় গেল? এই যে আর একটা উইন্ডো আসছে।
এখানে বলছে যে কোন শিটটা আমরা সিলেক্ট করবো। একাধিক শিট থাকতে পারে গুগল, আমরা এক্সেলে অনেকগুলো শিট থাকে আমরা জানি। এবং এইখানে যে টিক মার্কটা, এইটা খুব গুরুত্বপূর্ণ যে রিড ভ্যারিয়েবল নেম ফ্রম দ্য ফার্স্ট রো অফ দ্য ডেটা। আমরা জানি এক্সেলের প্রথম দিকে প্রথম যে রোটা থাকে এটাতে আমরা কি লিখি, আমরা হচ্ছে ভ্যারিয়েবলগুলোর নাম লিখে রাখি। এবং আমরা এটাকে বলে দিচ্ছি যে তুমি এই যে প্রথমে এটাকে ভ্যারিয়েবল নেম হিসেবে কনসিডার করবা। অর্থাৎ এই যে যেটা দেখেন এইভাবে তখন আসবে। এখানে একটা আমাদের কি দেখাচ্ছে, এখানে আমাদের একটা স্যাম্পল দেখাচ্ছে। যদি আমি এটা ক্লিক না করি তখন কি হচ্ছে দেখেন, তো V1 V2 V3 দেখাচ্ছে। আর এই যে এক নাম্বার যেটা, যেহেতু ওটা ওই যে এইজ এডুকেশন এই টাইপের ছিল, এই জন্য এখানে ডট 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 দেখাচ্ছে, কারণ এটা সে রিড করতে পারে নাই। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ওকেতে প্রেস করলাম। এই যে আমার কমপ্লিট ডেটা সেটটা চলে আসছে। ঠিক, তো এতটুকু। এখন আমরা হচ্ছে এই ডেটা সেটগুলো নিয়ে আমরা এখন কাজ করব, বিভিন্ন বিষয় নিয়ে দেখা ট্রাই করব। ওকে, এইখানে ডেটা সেটটা সম্পর্কে যদি আমরা একটু স্টাডি করি, কি কি ডেটা আছে আমাদের, হচ্ছে বিভিন্ন রেসপন্ডেন্টের বয়স আছে, তাদের ইনকাম দেওয়া আছে, তারপর হচ্ছে তারা কত ঘন্টা পড়াশোনা করে সেটা দেওয়া আছে, তারা পরীক্ষায় কত নাম্বার পাইছে সেটা দেওয়া আছে, তাদের জেন্ডার কি ছিল সেটা দেওয়া আছে, তাদের স্যাটিসফ্যাকশন লেভেল কত ছিল সেটা দেওয়া আছে, দেন হচ্ছে তারা ডিস্ট্রিক্ট মিন হচ্ছে তারা কোন জায়গায় বসবাস করে, রুরাল এরিয়া নাকি আরবান এরিয়া সেটা দেওয়া আছে, এডুকেশন লেভেলটা দেওয়া আছে। এরপর হচ্ছে যে কোনো থেরাপি আপনার বা থেরাপির আগে কি অবস্থা ছিল, ব্লাড প্রেশার বা সামথিং লাইক দ্যাট, আমি জানি না এটা ওয়েট নাকি। আহ, তারপর হচ্ছে পোস্ট থেরাপি কেমন ছিল, থেরাপির পরে একটা কন্ডিশনটা সার্টেন লেভেল, আমি জানি না 140 দিয়ে কি বোঝায় এটা। হয়তো বা আপনার কোনো কিছুর কোনো একটা কি বলতে, ব্লাডের ক্ষেত্রে হয়তো টেস্ট করছে, থেরাপির আগে টেস্ট করে এই ফলাফল পাইছে, এবং থেরাপি দেওয়ার পরে হচ্ছে এই ফলাফলটা পাইছে। যদিও আমরা কালকে ডেটা সেটটা চেঞ্জ করব, মোর ইজি। ফিটনেস T1, ট্রিটমেন্ট 1, ট্রিটমেন্ট 2, ট্রিটমেন্ট 3, এরকম হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে, প্রেফারেন্স গুলো কি ছিল, ইটিসি ইটিসি। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা মোটামুটি একটু বুঝলাম। তা আমরা ধরে নিলাম আমরা আসলে বেসিক্যালি আজকে যে এইজ, ইনকাম, তারপরে স্টাডি, এক্সাম স্কোর কত ছিল, জেন্ডার, স্যাটিসফ্যাকশন, ডিস্ট্রিক্ট, এই পর্যন্ত আমরা বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করবো, কারণ এখানে সব ধরনের ডেটা আমাদের কাছে আছে। হ্যাঁ, তো 1 2 3 4 5 দিয়ে আসলে এটা বেসিক্যালি এটাকে আমরা ক্যাটাগরিক্যালও ধরতে পারি, কন্টিনিউয়াসও ধরতে পারি, যে না ভেরি গুড পড়াশোনা করে, বা এইভাবে ক্লাসিফাই করে ফেলতে পারি। তো এদিকে আমরা একটু পরে যাচ্ছি, আমরা ভ্যারিয়েবল ভিউতে যাই। ভ্যারিয়েবল ভিউতে এখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে, এটা নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডেটা। এখন প্রশ্ন হতে পারে যে আপনি কোনো একটা ডেটা টাইপ নিয়ে হয়তো কনফিউশনে আছেন যে আপনি ডেটা টাইপটা কি দিবেন। তাহলে আপনি চ্যাট জিপিটিকে কিছু বা জেমিনাইকে কিছু ডেটা স্যাম্পল দিয়ে আপনি বলে দিতে পারেন যে এই হচ্ছে ডেটা, এটা দিয়ে আমি এটা বুঝাইছি, তাহলে আমি এই টাইপের এখানে কি সিলেক্ট করব। এবং বাকি যেটা আছে যেমন হচ্ছে স্কেল, এজ, ইনকাম, ওকে ফাইন, এগুলো সব সুন্দর সুন্দর করে এখানে সাজায় দেওয়া আছে। তার মানে এভরিথিং ইজ রেডি। আমরা চাইলে এগুলাকে আপনাদের মতো করে করে নেবেন, এখানে আমি নতুন করে কিছু লিখলাম না বা এই ভ্যালুগুলো আমি বসাইলাম না আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডেটার অবস্থা। তো এখন আমরা কয়েকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে আমরা কখন ব্যবহার করি বা কেন ব্যবহার করি। এটার কারণটা হচ্ছে যে কোনো একটা মান কতবার আসছে, বা ডেটার প্যাটার্নটা আমরা দেখার জন্য, ডেটার নেচারটা অনেক সময় হচ্ছে যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, কোনো আউটলায়ার আছে কিনা, এই বিষয়গুলো দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা কি হতে পারি, একটা একটা স্যাম্পল আইডিয়া, মানে একটা ইনিশিয়াল একটা আইডিয়া হতে পারে ডেটা সেট সম্পর্কে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা কি করতে পারি, আমরা ক্যাটাগরিক্যাল বা কন্টিনিউয়াস সব ধরনের ডেটার ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখতে পারি। হ্যাঁ, তো ওকে, আমরা একটু চলে যাই জায়গাটাতে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখার জন্য এখানে হচ্ছে যে নোটে দেওয়া আছে, দেখেন যে আমাদের অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেন ফ্রিকোয়েন্সিস। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ভ্যারিয়েবল সিলেক্ট করব, দেন হচ্ছে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল, ইটিসি ইটিসি। এটা খুবই সিম্পল। এটা আপনি যদি না পারেন, জাস্ট আমরা একটু পরে দেখাই দিব, আপনি জাস্ট জিজ্ঞেস করবেন আপনার এআই কে যে বাবা আমি এটা করতে যাচ্ছি, তুমি আমাকে একটু বলো এটা ধাপে ধাপে আমি কিভাবে করবো আর কি। আচ্ছা, সেদিকে না যায়, তো আমরা সরাসরি সবকিছু আমরা কোথায় পাবো, অ্যানালাইজে পাবো। অ্যানালাইজে যাওয়ার পরে এখানে মূল যে কাজগুলো দেখেন, এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের বেশিরভাগ কাজ থাকে, আমাদের কোরিলেট নিয়ে কিছু কাজ থাকে, আমাদের হচ্ছে এই যে রিগ্রেশন নিয়ে কাজ থাকে। এইগুলা নিয়ে আমরা বেসিক্যালি শিখবো। আর কিছু যে নন প্যারামেট্রিক টেস্ট আছে, এইগুলা আমরা কিছু জিনিস দেখার ট্রাই করবো। তো আমরা আজকে সরাসরি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স চলে যাই। আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখবো, মানে হচ্ছে কয়টা একটা মেল কতজন আছে, ফিমেল কতজন আছে, কত পার্সেন্ট বা হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু কত, এটার জন্য খুবই সুন্দর একটা উইন্ডোজ আসছে। আমরা দেখতে চাচ্ছি হয়তো আওয়ার্স অফ স্টাডিটা দেখতে চাচ্ছি। আপনি যদি একসাথে এক একটা করেও নিতে পারেন, আবার কন্ট্রোল প্রেস করে এই সবগুলোকে এভাবে আমরা যেটা সব এভাবে আপনি নিতে পারেন। আচ্ছা, এক্সাম স্কোর যা বা ইনকামটা আমরা নিই।
এটা নিলাম। এই ভেরিয়েবলগুলোর আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিই। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতেছে, ফ্রিকোয়েন্সি মানে তো বুঝেন কতবার একই ঘটনা ঘটতেছে। তো এখান থেকে স্ট্যাটিস্টিক্সে কিছু জিনিস আছে। আপনি কি আর কোনো কিছু দেখতে চাচ্ছেন কিনা, মিন দেখতে চাচ্ছেন কিনা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে চাচ্ছেন কিনা, ম্যাক্সিমাম ভ্যালু আমি দেখতে চাচ্ছি, আমি মিনিমাম ভ্যালু, আমি ধরেন এই বিষয়গুলো দেখতে চাচ্ছি কয়েকটা দিয়ে। যা যা আপনার প্রয়োজন এখানে এগুলো দেওয়া আছে, আপনি এগুলো আস্তে 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 দেখে নেবেন এবং রেঞ্জও দেওয়া। আমরা দেখাচ্ছি যে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, রেঞ্জ, মিন, এই বিষয়গুলো দেখতে যাচ্ছি। হ্যাঁ। তো কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে সবকিছু রেডি, আমরা জাস্ট ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আমাদের একটা এই যে আউটপুট উইন্ডো, দেখেন আউটপুট চলে আসছে, আউটপুটের নামে একটা উইন্ডো চলে আসছে এইখানে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিসে যে আওয়ার্স অফ স্টাডির ক্ষেত্রে একটা বেসিক স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছে। যে একটা মজার ব্যাপার দেখেন, এই যে ভ্যালিড ভ্যালু দিয়ে বোঝাচ্ছে যে এখানে কতগুলো অবজারভেশন আছে, মানে কতগুলো ডেটা আছে, স্যাম্পল আছে, 53টা এখানে আছে। এখানে কোনো মিসিং ভ্যালু নাই, অর্থাৎ মিসিং ভ্যালুটা জিরো দেখাচ্ছে। আমরা একটু দেখি মিসিং ভ্যালু আসলে জিরো হয় কিনা। ধরেন আমাদের এইখানে একটা ভ্যালু আমরা ভুল করে বসাইতে ভুলে গেছি। এখানে আমরা একটা ভুল করে ভ্যালু বসাইতে ভুলে গেছি। তো দেখি এখন মিসিং ভ্যালু দেখায় কিনা। অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সিস, এখানে অ্যাজ ইট ইজ এইভাবে বসানো আছে, আমাকে কিছু চেঞ্জ করতে হবে না, যেহেতু আমি আবার করতেছি। ওকে দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই যে মিসিং ভ্যালু আপনার একটা দেখাচ্ছে। হ্যাঁ। এই যে কিসের ক্ষেত্রে দেখাচ্ছে, যে আওয়ার্স অফ স্টাডিতে আমাদের একটা মিসিং ভ্যালু আছে। আমরা এই যে আওয়ার্স অফ স্টাডিতে এই যে মিসিং ভ্যালু একটা আছে। আর হচ্ছে কোথায় আছে, আচ্ছা এজ এর ক্ষেত্রে আমরা নেই নাই, এজটা এখানে আনিনি, এই জন্য এজটা আমাদের দেখাচ্ছে না। যাই হোক, এটা আমরা কিছু একটা বসাই দিই, আমরা মিসিং ভ্যালু আমাদের দরকার নাই। তো আমরা এই ডেটার দিকে চলে গেলাম। এখন এইখান থেকে আমরা একটু বোঝা ট্রাই করি যে আসলে ঘটনাটা কি। উপরের ডেটা এটা দেখি, পরেরটা না দেখি। তো ফ্রিকোয়েন্সি টেবিলে এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে যে আওয়ার্স অফ স্টাডি কোনো মিসিং ভ্যালু নাই, এবং মিন ভ্যালু পাওয়া গেছে 3 জন। গড়ে হচ্ছে 3 ঘন্টা করে পড়াশোনা করে গড় ইনকাম এটা পাওয়া গেছে। জেন্ডারের ক্ষেত্রে গড়টা বের করে না, যেহেতু ক্যাটাগরিক্যাল ডেটা ছিল। স্যাটিসফ্যাকশন লেভেল যেহেতু কন্টিনিউয়াস এখানে দেওয়া ছিল, এই জন্য হচ্ছে যে 3.28 হচ্ছে স্যাটিসফ্যাকশন, গড়ে এতটুকু পাওয়া গেছে। হ্যাঁ, রেঞ্জ হচ্ছে দেখাচ্ছে যে এই যে 3500 এত ডিফারেন্স, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু পার্থক্য এটা দেখাচ্ছে। আহ, এবং হচ্ছে উম, এখানে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুর যে পার্থক্যটা সেটা দেখাচ্ছে। এখানে দেখেন এই যে এটা থেকে এটা বিয়োগ করলে, ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ করলে রেঞ্জটা চলে আসছে। আমাদের মনে আসছে যে আমরা রেঞ্জ দেখে কিন্তু আইডিয়া করতে পারছিলাম যে আসলে ডেটার মধ্যে ভ্যারিয়েশন কতটুকু, এটা আমরা যেটা দেখতে পারি আর কি। এবং একই সাথে আমরা এটা দেখতে পারি যে এই যে যে স্যাটিসফ্যাকশন, আমার তো 4 ধরনের স্যাটিসফ্যাকশন ছিল, তাই না? হাইলি স্যাটিসফাইড, মিডিয়াম স্যাটিসফাইড, এরকম 4 ধরনের, নট স্যাটিসফাইড, নিউট্রাল, আর হচ্ছে যে ভেরি ডিসস্যাটিসফাইড, এরকম হতে ছিল। তার মানে এই 1 থেকে 5টা ক্যাটাগরি আমাদের আছে। আমরা ভুল করে অন্য কোনো 5-এর জায়গায় 6 যদি বসাই দিতাম, তখন আপনি এটা দেখে বুঝতে পারছেন যে ডেটার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, তখন এটা আপনি ক্রস চেক করে ফেলতে পারতেন। দ্যাটস ইট। এখন হচ্ছে এইবার হচ্ছে এটা একটা সামারি দিল আপনাকে প্রত্যেকটার ক্ষেত্রে। এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল দিছে আপনার ফ্রিকোয়েন্সি টেবিলে, দেখেন স্টাডি, আওয়ার্স অফ স্টাডির জন্য, ইনকামের জন্য দেখাইছে। ইনকামটা যেহেতু আমরা ক্লাসিফাই করিনি, এই সবগুলোর জন্য দেখাইছে আর কি। জেন্ডারের ক্ষেত্রে দেখাইছে, স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে দেখাইছে, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখাইছে, এডুকেশনের ক্ষেত্রে দেখাইছে। এখন একটু বোঝা ট্রাই করি। খুবই সিম্পল, কিছু এখানে বোঝানোর কিছু নাই। ফিমেল মেল, যে তোমার দুটো ক্যাটাগরি আছে ফ্রিকোয়েন্সি। মেল হচ্ছে কতজন পাওয়া গেছে, 26 জন, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 26, বা স্মল এন। এবং ফিমেল হচ্ছে 27 জন পাওয়া গেছে। কত পার্সেন্ট হয়, 49.1, 50.9। এটা হচ্ছে ভ্যালিড পার্সেন্ট, মানে হচ্ছে কোনোটা যে মিসিং টিসিং হয়েছে কিনা এটার সঙ্গে ভ্যালিড পার্সেন্টেজ দেখাইছে। আর কিউমুলেটিভ তো জানেন, একটার পর একটা যোগ করতে করতে যেটা আসে সেটা বোঝাচ্ছে। একই জিনিস, স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে লো, মিডিয়াম, হাই, ইটিসি ইটিসি ইটিসি। হচ্ছে আপনার যদি আমি বলি হাইলি স্যাটিসফাইড, যদি বলি এটা হচ্ছে 4 জন পাওয়া গেছে, পার্সেন্টেজ হয় এত পার্সেন্ট। এরপর হচ্ছে তারপর হচ্ছে শুধু স্যাটিসফাইড যদি হয়, এটা 13 জন পাওয়া গেছে, এত পার্সেন্ট। এই যে বিষয়গুলো আমরা প্রত্যেকের ক্ষেত্রে, আরবানে ছিল 26 জন, সরি রুরালে ছিল 26 জন, আরবান এটিসি এটিসি। তো এইভাবে হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসের আস্তে আস্তে আপনার যে বিষয় ভ্যারিয়েবল গুলো দরকার হবে, সেই প্রত্যেকটা ভ্যারিয়েবলের যা যা প্রয়োজন, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো পেয়ে যাচ্ছি। তো এটা খুব ডিফিকাল্ট কিছু না আর কি। হ্যাঁ। তো গেল। ইনকামের ক্ষেত্রে আমরা যেটা কি করি, ইনকামের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাটাগরি করে ফেলি, লো, মিডিয়াম, হাই। যেমন হচ্ছে আমরা একটু একটু দেখা ট্রাই করি যে এটা ইনকামটা আমরা ধরে নেই, ট্রান্সফর্ম করে রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। আমরা কোনটাকে করব, ইনকামটাকে করব। এটাকে 3 ভাগে কেমনে ভাগ করবো, হায়েস্ট ছিল। আচ্ছা আমরা দিয়ে দিই ইনকাম সিএটি, ঠিক আছে। আচ্ছা নিউ এখানে দিব আমরা, রেঞ্জ যদি দিয়ে দেই, দেখা যাচ্ছে যে 10,000 থেকে
আমরা 25,000, এটা দিয়ে দিলাম এক। এবার হচ্ছে 26 থেকে আমরা দিয়ে দিলাম 35,000 মিডিয়াম। ও সরি, এটা হবে টু। এবং হচ্ছে রেস্ট অফ দ্য যে যে গুণেরগুলো আছে সেগুলো হচ্ছে আমরা থ্রি দিয়ে প্রকাশ করলাম। ওকে। আচ্ছা, লেভেল। এই যে ওকে দিয়ে দিলাম। তাহলে এই যে আমরা আবার এখানে চলে যাওয়ার পরে আমাদের কি হচ্ছে, এই যে নতুন একটা ভ্যারিয়েবল লাস্টে যে ক্রিয়েট হয়েছে ইনকাম ক্যাটাগরি, এখন এটাকে আমরা আবার একটু সুন্দর দেখানোর জন্য আমরা কি করতে পারি, এই যে ভ্যালু গুলো একটু সুন্দর করে বসাই দিই, তাহলে সুবিধা। ওয়ান ইজ ইকুয়াল টু লো, ইজ ইকুয়াল টু মিডিয়াম, থ্রি ইজ ইকুয়াল টু হাই। এই দেখেন এখানে খুব সুন্দর করে যে লো মিডিয়াম হাই দেখাচ্ছে। আমরা অ্যানালাইজে গেলাম, ফ্রিকোয়েন্সিতে যদি যাই, আহ, এইখানে ইনকাম এইটা না নিয়ে যদি আমরা লাস্টের ইনকামটা নেই, তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। দেখি এখানে, এই যে দেখেন ইনকাম লো মিডিয়াম হাই আমার কত পার্সেন্ট দেখাচ্ছে, লো ইনকাম একজনের, মিডিয়াম 19 জনের এবং হাই ইনকাম 33 জনের, সব মিলাই ফিনিশ। তো এই ফ্রিকোয়েন্সি বিষয়টা তো বোঝা গেছে। বুঝতে পারেন না এরকম এই ফ্রিকোয়েন্সির মধ্যে কেউ আছেন? থাকার কথা না। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাইন্ড অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এবার হচ্ছে আমরা যেটা দেখবো যে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই বিষয়গুলো আমরা হচ্ছে একটু দেখার ট্রাই করবো। ঠিক আছে, একই জিনিস একইভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাবো আমরা, অ্যানালাইজে গিয়ে দেন হচ্ছে ডেসক্রিপটিভ অপশনটা আছে, এখান থেকে আমরা কিছু এদিক সেদিক করলেই আমরা সবকিছু খুঁজে পাবো। তো আমরা চলে যাই সরাসরি, এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে আমরা অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যাওয়ার পরে একইভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমরা এই যে ডেসক্রিপটিভস ফ্রিকোয়েন্সি আগে ইউজ করছি, ডেসক্রিপটিভসে চলে যাব আমরা। এখন আমরা দেখবো আর কি, দেখা যাচ্ছে যে এজ নিতে পারি আমরা, ইনকাম নিতে পারি, তারপর হচ্ছে আওয়ার্স অফ স্টাডি নিলাম, এক্সাম স্কোর, স্যাটিসফ্যাকশন, আমরা এইগুলো নিলাম। এগুলো নেওয়ার পরে এই অপশনে দেখবেন যে বেশ কিছু আমাদের আছে, এই যে অপশনগুলো, মিন কত, মিডিয়ান কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল, মিনিমাম ভ্যালু, স্কিউনেস, কার্টোসিসের ব্যাপারটাতে আমরা একটু পরে আসতেছি। ওকে ফাইন, এই বিষয়গুলো আমাদের দরকার। একই ঘটনা, ওকে দিলাম। এই যে দেখেন এইখান থেকে শুরু হবে যে লাল তীর, আমরা কনফিউজড হইতে পারেন যে কোথ থেকে আমার শুরু হয়েছে। তখন তো আপনি খুঁজে পাবেন না, এটা গ্যাঞ্জাম বেঁধে দেবে, রাইট? তো এই জন্য মাথায় রাখবেন যে আপনার যে জায়গাটা শুরু হবে সেটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু হয়েছে। ওকে। এই লাল তীর থেকে পরে আপনার শুরু হয়ে গেছে। তো এটা আবার ডাবল ক্লিক, এটা কিন্তু এডিট করা যায়। আপনি চাইলে এখানে একটু আমার মনে হয় এটা একদম দিতে পারেন, কিছুটা চেঞ্জ করে দিতে পারেন যে নিউ হয়েছে চলে আসছে, আপনি তো খুঁজে পেতে পারেন। এটা একটা টেবিল বানাই দিছে জাস্ট সিম্পলি, যে এই যে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু 22, মিনিমাম হচ্ছে 35, মিন ভ্যালু ছিল এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল এত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল আমাদের মনে আছে যে মিন ভ্যালু থেকে এদিক সেদিক কতটুকু বা স্ট্যান্ডার্ড থেকে কতটুকু ডেভিয়েট করছে, এরকম বিষয়গুলো এখানে দেখাচ্ছে। যত কম থাকবে তত ডেটার মধ্যে ভ্যারিয়েশন কম থাকবে। ইনকামের ক্ষেত্রে দেখেন যে এই যে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, মিন কত ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল। আওয়ার্স অফ স্টাডির ক্ষেত্রে সেম জিনিস, স্যাটিসফ্যাকশন সেম, এখানে নতুন করে বোঝার কিছু নাই। দ্যাটস এইভাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমরা অনেক সময় থাকে না শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ব্যবহার করি টেবিলের ক্ষেত্রে, যে আচ্ছা তার এজ ক্যাটাগরি করে ফেলি আমরা, বা গড় এজটা যেভাবে হোক না কেন আপনার যেভাবে প্রেজেন্ট করতে সুবিধা হবে আপনার রিসার্চ পেপারের জন্য বা আপনার রিপোর্টের জন্য, আপনি সেই সিস্টেমে সেইভাবে হচ্ছে আপনাকে চিন্তা করে আস্তে আস্তে এটা করতে হবে। যে আপনার তো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমাদের অনেক সময় দরকার হয়, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনার মিন ভ্যালু দরকার হতে পারে। আবার আপনার যদি মনে হয় যে না, গ্রুপ, আপনার যে ক্যাটাগরিটার মধ্যে মেলে কতজন ছিল, ফিমেলে কতজন ছিল, সেটা আপনি দেখে নিতে পারেন। তখন আপনি ডেসক্রিপটিভ এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই দুটো মিলায় মিলায় আস্তে 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 বিষয়গুলোকে ব্যবহার করতে পারবেন। ওকে। আচ্ছা, এবার এটা খুবই সহজ। ডেসক্রিপটিভ হচ্ছে এটা হচ্ছে, এখন আমরা এই যে মিন দিয়ে দেখি অ্যাভারেজ ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে, আমি তো আমরা আগে পড়ছি আগে যে ডেটার মধ্যে ভ্যারিয়েশন কেমন আছে এটা আমরা দেখতে পারি, মিনিমাম ম্যাক্সিমাম গুলা দিয়ে দেখতে পারি ডেটা কতটা ছড়ায় ছিটায় আছে, হ্যাঁ কতটা স্প্রেড, এই বিষয়গুলো আমরা কিন্তু এটা দিয়ে দেখতে পারি। এবার হচ্ছে স্প্লিট ফাইল। ডেটাকে স্প্লিট যদি আমরা করতে চাই, হ্যাঁ তখন হচ্ছে কোনো একটা ফাইলকে কিভাবে স্প্লিট করতে চাই, কেন স্প্লিট করবো সেটা আমরা বলি। এখন দেখা যাচ্ছে যে
আপনি দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছেন। হ্যাঁ, হয় না যে আপনি চাচ্ছেন কে আচ্ছা, এইখানে আপনি দেখছেন এই যে এডুকেশন যে লেভেলটা, এই এডুকেশন লেভেল ওকে, ইটস ফাইন, খুবই সুন্দর আপনি, কিন্তু আপনি চাইতেছেন কি, আপনি হচ্ছে যে মেল এবং ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে দেখতে যাচ্ছেন যে এখানে মেলরা কেমন এডুকেটেড বা ফিমেলরা কেমন, এটার একটা কম্পারিজন আপনি আলাদা করে দেখতে চাচ্ছেন। এখন যদি দেখাচ্ছে, যখন আপনি এইটা অ্যানালাইজ করতেছেন তখন কি দেখাচ্ছে আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, দেখাচ্ছে যে সিম্পলি হচ্ছে যে আমরা যদি এগুলা বাদ দেই, তাহলে আমরা হচ্ছে যে শুধুমাত্র দেখি আওয়ার্স অফ স্টাডিটা আমরা দেখি, এটা দেখতে যাচ্ছি, তখন আমার কি হচ্ছে, ও শুধুমাত্র আমাকে একটা জিনিসই দেখাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই বিষয়গুলো আমাকে সে দেখাচ্ছে। বা ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাকে দেখাচ্ছে, যে ফ্রিকোয়েন্সিতে যদি যাই, আহ, ওটা তো দেখছিনি, ওটা আর নতুন করে কি বলবো, বারবার রিপিট হয়ে যায়, যাই হোক কিছু করার নেই। ঠিক আছে, যে সেম, ও আমাকে দেখাচ্ছে যে না, এক কতজন, দুই কতজন, বা এই ফ্রিকোয়েন্সি লেভেলটা কেমন ছিল, স্যাটিসফ্যাকশন লেভেলটা। এটা একটু ক্যাটাগরি করি তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে, রাইট? আচ্ছা, এক হচ্ছে স্যাটিসফাইড, দুই দিলাম শুধু স্যাটিসফাইড, তিন হচ্ছে নো অপিনিয়ন, চার হচ্ছে ডিসস্যাটিসফাইড, এটা হচ্ছে পাঁচে দিলাম ভেরি ডিসস্যাটিসফাইড বা হাইলি ডিসস্যাটিসফাইড। দেখতে সুন্দর লাগবে তাই না? হুম। এবার হচ্ছে আমরা তখন হচ্ছে এই দিকে ফ্রিকোয়েন্সিতে যাই, এই আচ্ছা স্যাটিসফ্যাকশন দিকে গেছে হোয়াট এভার। আচ্ছা যাই হোক, এখন আমরা চাচ্ছি যে মেল ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমরা দেখতে চাচ্ছি যে আলাদা আলাদা কন্ডিশনে কেমন। এটার জন্য আমাদের যেটা করতে হয়, প্রথমে হচ্ছে আমাদের ডেটাকে স্প্লিট করে ফেলতে হয়। হ্যাঁ, যে আমাদেরকে আগে সফটওয়্যারকে আমাকে বলে দিতে হবে যে দেখো তুমি ডেটাটাকে এখন যত অ্যানালাইসিস করবা সবকিছু কি করতে হবে, তুমি ডেটা মেল এবং ফিমেলের বেসিসে করে ফেলবা। হ্যাঁ, তখন আমরা ডেটাতে চলে যাব। ডেটাতে চলে যাওয়ার পরে এখানে দেখেন স্প্লিট ফাইল নিচের দিকে। হ্যাঁ, স্প্লিট মানে ভাগ করা, আমরা জানি, স্প্লিট ফাইল আমরা দিব। এখন একে বলে দিতে হবে কিসের বেসিসে তুমি স্প্লিট করবা। আমি হয়তো বলে দিলাম জেন্ডারের বেসিসে। এখন এইখানে তিনটা অপশন আছে, অ্যানালাইজ অল কেসেস, ডু নট ক্রিয়েট গ্রুপ, কম্পেয়ার গ্রুপ, এটা আর হচ্ছে অর্গানাইজ, বাকিগুলো জানি না আমি। এই যে কম্পেয়ার গ্রুপসটাকে বেসিক্যালি হচ্ছে এই জেন্ডারের বেসিসে হচ্ছে কম্পেয়ার করবে এই গ্রুপের বেসিস। এই যে হচ্ছে আমি যখন ওকে দিলাম তখন হচ্ছে এরা এখন যেটা করবে সবকিছু আপনার এখন এই যে গ্রুপিং করে ফেলবে, যত অ্যানালাইসিস সে গ্রুপ করে করে এখন দেখাবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে ফেলি ব্যাপারটা কেমন। যে কেন ইউজ করবো এই ব্যাপারটা তো আপনারা বুঝছেন, যে আমরা চাচ্ছি যে মেল এবং ফিমেলের ক্ষেত্রে আলাদা করে আমরা কনসিডার করতে। আমরা অনেক সময় কিছু এক্সাম্পল দিই, যেমন আমরা হচ্ছে হয়তো দেখতে পাচ্ছি ফুড সিকিউরিটি, ফুড ইনসিকিউরিটি, তো যারা ফুড সিকিউরড তাদের ক্ষেত্রে কি অবস্থা বা তাদের এডুকেশন লেভেলটা কেমন, যারা ফুড ইনসিকিউর তাদের এডুকেশন লেভেলটা কেমন, বা সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাসটা কেমন। আবার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যদি আমরা ধরি, যে যারা অ্যাডাপ্টার বা ক্লাইমেট রিস্ক মিটিগেট করার জন্য অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে, তাদের সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাস কি, আর যারা নন অ্যাডাপ্টার তাদের স্ট্যাটাসটা কি, এটা আমরা একটা কম্পারিজন টেবিল আমরা অনেক সময় দেখতে চাই আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে স্প্লিটের ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের ব্যবহার করতে হয়। ওকে, তো এখন আমরা অলরেডি এখানে স্প্লিট করে ফেলছি, আমরা সরাসরি এখন অ্যানালাইজে চলে যাই, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাই। দেখা যায় ফ্রিকোয়েন্সিটা আমরা আগে দেখি। হ্যাঁ, এই আওয়ার্স অফ স্টাডিতে না গিয়ে আমরা একটু স্যাটিসফ্যাকশনটা দেখি, আর হচ্ছে ইনকাম দেখি। এই দুইটা দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন এইখানে দেখেন সুন্দর করে, ও যা কিছু এখন করবে সব হচ্ছে মেল এবং ফিমেলের বেসিসে আলাদা ভাগ করে ফেলছে। যে মেলের ক্ষেত্রে কি হচ্ছে ভ্যালিড হচ্ছে 26 জন, এখানে শুধুমাত্র ফিমেল যাদের, তাদের হচ্ছে মিন ছিল এইটা, স্যাটিসফ্যাকশন ছিল এইটা, বা রেঞ্জ হচ্ছে এই যে বিষয়গুলো। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে, সরি মেলের ক্ষেত্রে হচ্ছে যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটিসফ্যাকশন লেভেলের মধ্যে ভ্যারিয়েশনটা মেলের ক্ষেত্রে কম, ফিমেলের ক্ষেত্রে বেশি, কারণ এখানে এই যে আপনার যে মানে মিন স্যাটিসফ্যাকশন যেটা, গড় স্যাটিসফ্যাকশন যেটা, সেটা হচ্ছে যে আপনার এখানে দেখাইছে যে পার্থক্যটা দেখানোর জন্য আর কি।
আচ্ছা, ফিমেলদের বেশি, গড়ে হচ্ছে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেশি, মেলের ক্ষেত্রে কম। এভাবে হচ্ছে আমরা করে ফেলতে পারবো। জেন্ডারের ক্ষেত্রে আপনার ইনকামের ক্ষেত্রে যেহেতু এগুলো আমরা ক্যাটাগরিক্যাল না, এটার জন্য এটা একটা ঝামেলা হয়ে গেছে দেখাচ্ছে। স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে যে ফিমেলের ক্ষেত্রে বলছে নো ওপিনিয়ন, স্যাটিসফাইড বলছে 3 জন, নো ওপিনিয়ন 6 জন, ডিসস্যাটিসফাইড 7 জন, হাইলি ডিসস্যাটিসফাইড এটা। এই যে সব সুন্দর করে পার্সেন্টেজ কোনটা কত পার্সেন্ট সেটা ভাগ করে দিছে আস্তে 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 আস্তে। এই যে, তো তখন কি হবে, এটা হচ্ছে যে আপনি চাইলে এটা সুন্দর করে আপনার পছন্দ মতো করে সাজায় নিতে পারেন। এখন আপনি কি মেল ফিমেলের উপর ভিত্তি করে করবেন, নাকি স্যাটিসফ্যাকশনের উপর ভিত্তি করে করবেন, নাকি অ্যাডাপ্টার নন অ্যাডাপ্টারের উপর ভিত্তি করে করবেন, এটা হচ্ছে যে আপনার পার্টিকুলার রিসার্চের উপর ভিত্তি করে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কিভাবে এটাকে দেখাতে চাইতেছেন। একইভাবে আমরা যদি এখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাই, যে আসতেছি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যদি আমরা যাই, তাহলে আমরা ডেসক্রিপটিভে চলে গেলাম। হ্যাঁ, আমরা আওয়ার অফ স্টাডিটা দেখলাম, স্যাটিসফ্যাকশনটা দেখলাম, সাথে হচ্ছে ইনকাম ক্যাটাগরিটা আমরা দেখলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমি ওকে দেই। এখান থেকে শুরু হয়েছে দেখেন, সবকিছু সে এখন কিসের উপর ভিত্তি করে ভাগ করছে, সব দেখেন এই জেন্ডারের উপর বেস করে সে। আওয়ার অফ স্টাডি হচ্ছে মিন হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ছিল 3.5, স্ট্যান্ডার্ড ডিভিশন এত, স্যাটিসফ্যাকশন ছিল এটা, এইভাবে হচ্ছে সুন্দর সুন্দর করে সেখান থেকে একটা টেবিল বানাই দিছে। এখান থেকে এখন আমাদের ভ্যালুগুলোকে স্ট্রাক্ট করে 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 আমরা এটাকে বসাবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা বুঝাইছিলাম, যে আমরা অনেক সময় চাই কি, আমাদের কিছু টেবিল তৈরি করতে হয়, যে সবসময় করতে হবে সেটা না। ধরেন আপনি একটা কোস্টাল এরিয়াতে বা কোস্টাল এরিয়াতে আপনি চাইতেছেন যে আমরা কি ধরবো, যে আপনি কন্ডিশন দেখতে চাচ্ছেন, যে মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশন আপনি দেখতে চাচ্ছেন, যে মানুষ আসলে কি ধরনের, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কি, তাদের এডুকেশন লেভেল কেমন, তাদের হচ্ছে যে অকুপেশন গুলা কি কি, তাদের হচ্ছে যে আদার্স অনেক ভ্যারিয়েবল থাকতে পারে। এখন এটা তো আপনি যখন সাধারণভাবে শুধুমাত্র এই যে এই ডেটা দিয়ে করতেছেন, তখন কি হচ্ছে, একটা গড় অবস্থা দেখাচ্ছে। হ্যাঁ, যে ভাইয়া এটা সবার আমার ক্ষেত্রে। আমার আমার আসলে কোশ্চেনটা হলো ওই যে আমরা সেক্সের সঙ্গে স্যাটিসফ্যাকশন ইনকাম দেখছি, সেক্ষেত্রে কি সেক্সটাকে আমরা সিলেক্ট করে তো নিলাম না, ওটা অটো হলো কিভাবে সেটা আমি হয়তো মিস করেছি। হ্যাঁ, আপনি মিস করে যেমন ফেলছেন ইনকাম এবং স্যাটিসফ্যাকশনটা তো আমি সিলেক্ট করে নিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওটা সেক্সটা ওটা মনে হয় একটু মিস হ্যাঁ, ওটা করেছি, আপনি খেয়াল করেননি, এটা বলতে আমরা একটু পারছি। আগে জি। বুঝাইছি। যে আবার আচ্ছা। বলতেছি, যে এই ধরনের কেসে আমরা যদি আলাদা করে ফেলতে চাই, তখন আমাদের প্রয়োজন হবে ডেটাটাকে স্প্লিট করে ফেলতে হয় আগে। হ্যাঁ, ডেটাটা এইভাবে এখানে দেখাচ্ছে না, এটার ভিতরে হতে এটা ডেটা স্প্লিট হয়ে যায়, দুই ভাগে ভাগ করে ফেলতেছে, তাই না? স্প্লিট মানে ভাগ করা আমরা জানি। হ্যাঁ, আলাদা করে ফেলা। তো এই কাজটা করার জন্য হচ্ছে আমরা এই যে উপরে যে ডেটা লেখা আছে, এই ডেটাতে আমরা যাব। এই ডেটাতে যাওয়ার পরে এই যে স্প্লিট ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইলে যাওয়ার পরে আমরা কিসের বেসিসে করব, আমি এটা বাদ দিলাম, কিসের বেসিসে ভাগটা করব ডেটাটাকে, সেটা ক্লাসিফাইটা কিসের বেসিসে করব সেটা আমি আমি ধরে যাচ্ছি, আমি জেন্ডার বেসিসে না, আমি হচ্ছে যে এই যে ডিস্ট্রিক্টের উপর এস বা এটার উপর আমি। এস এস আচ্ছা, ওকে, ডিস্ট্রিক্ট ইজ ওকে। আচ্ছা, দেন হচ্ছে এখানে অ্যানালাইজ অল কেস দিলে হবে না, কম্পেয়ার গ্রুপ দিয়ে আমি হচ্ছে যে, অবশ্যই এটা আপনার ক্যাটাগরি হতে হবে, ক্যাটাগরি ছাড়া এটা কিন্তু করা নিবে না, যে কিসের ক্যাটাগরি না রাইট। হলে কিসের ভাগ করবেন। আমরা জি। এটা দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম, দেন ইটস ফাইন। আই সি। এখন অ্যানালাইজে যাওয়ার পরে আপনি যদি ডেসক্রিপটিভ আই সি। স্ট্যাটিস্টিক্স যান, ওকে। আমি হয়তো দু একটা দিয়ে দিলাম, এখানে চলে গেল। আচ্ছা থাক, যাক সবকিছু যা আছে। এখন দেখেন, একটু আগে আমরা দেখছিলাম এক্সিলেন্ট। মেল ফিমেল, জি। এখন হচ্ছে এক্সিলেন্ট। ডিস্ট্রিক্টের ক্লিয়ার। বেসিসে হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে বেসিক্যালি আমরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই হ্যাসেলের কাজ। আমি একটা দীর্ঘদিন আমি এটা নিয়ে খুব প্যারা খাইছিলাম, যে এই কাজটা আর দিয়ে খুব সুন্দর করে নাকি করা যায়, তো আমি খুঁজে পাইতাম না, খুব মাথা গরম হয়ে যাইতো। তখন হচ্ছে আপনার ছিল না, এআই তো ছিল না, এই আবার এই কোডগুলা খুঁজে বের করতে ভুল হইতো, হ্যান হইতো ত্যান হইতো, বাট এই কাজটা পরে যে দেখলাম যে স্পেসিস খুব ইজিলি করা যেতে পারে আর কি। আচ্ছা, তাই এতটুকু তো দেখছি, আসলে আমিও কিন্তু স্পেসিফিকটা জানতাম না। আরই করা যায়, স্টার্টার তো করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা স্পেসিসে করা যায় আস্তে তো। আস্তে, থ্যাংক ইউ। জি। ওকে, তো এখন এতটুকু পর্যন্ত যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে, বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমাকে কাইন্ডলি। এবার আমরা আসবো আউটলায়ার কিভাবে ডিটেক্ট করতে হয়। আউটলায়ারের গল্পটা আপনাদেরকে বলছিলাম বোধহয়, যে আউটলায়ারে কি ধরনের সমস্যা হয়।
তো আউটলায়ার্সটা আমরা ডিটেক্ট করার ক্ষেত্রে আমরা এখন একটু কিছু মজার ঘটনা দেখিয়েছি। দেখা যাচ্ছে এখানে আমরা র্যান্ডমলি কিছু ভ্যারিয়েবল, এখানে হয়তো গড়ে সবার হাইস্ট কিন্তু 60,000 ছিল, আপনার মনে আছে কিনা? এটা হচ্ছে, আপনি তো ভুলে 29,000 দিতে গিয়ে 2,90,000 দিয়ে ফেললেন। হ্যাঁ, আমি একবার ব্যাংকে এই কাজ করছিলাম। আমাকে একজন টাকা ডিপোজিট করতে দিয়ে গেছে 10,000 টাকা, আমি মোটামুটি শূন্য একটা বাড়াই দিয়ে পাঠাই দিছিলাম আর কি। যাক, পরে অনেক কষ্টে টাকাটা পাওয়া গেছিল। তো যাই হোক, তো এই যে এই ভুলটা আমাদের কিন্তু হয়ে থাকে। আমি এটা র্যান্ডমলি হয়তো 29,000 বসাইতে গিয়ে আমি হচ্ছে 3,90,000 বসাই ফেললাম। এখন স্মল ডেটা সেট হয়তো আমার হয়তো চোখে পড়বে, বা লার্জ ডেটার ক্ষেত্রে আর ডেটার দিকে যখন তাকায় থাকবেন, থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে যাবে তখন আর এই বিষয়গুলো চোখে পড়বে না। তো এখন আমরা যাব হচ্ছে আউটলায়ার ডিটেক্টটা করবো। যে আউটলায়ার ব্যাপারটা বলছিলাম যে এটা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দেয়, কিভাবে করে আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন, আমরা অ্যানালাইজে চলে গেলাম। অ্যানালাইজে যাওয়ার পরে আমরা হচ্ছে আপনার হচ্ছে ডেসক্রিপটিভে যাওয়ার পরে এক্সপ্লোর করবো ডেটা, তাই না? ডেটাটা আমরা একটু স্টাডি করতেছি, এক্সপ্লোর খুঁজে খুঁজে দেখবো যে কি ঘটনা। এখন আমরা একসাথে কয়েকটা চাইলেও দিতে পারি, আমরা একটা একটা করে দিতে পারি। আমরা ইনকামটা দেখি। আউটলায়ারটা বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে হয় আর কি। হ্যাঁ, ইসের ক্ষেত্রে ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে আউটলায়ার পাওয়া যায় না। তো ইনকামটা আমি দেখতে চাচ্ছি। কিংবা বয়স একজনের হচ্ছে 24 দিতে গিয়ে 240 দিয়ে ফেলছে আর কি। হ্যাঁ, হইতেই পারে। ঠিক আছে, দিয়ে ফেললাম। এই স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমাদের হচ্ছে যে এখানে কি বলবো, যে আমরা আউটলায়ারটা দেখতে চাচ্ছি। এটা অ্যাজ ইট ইজ, এটা আমরা বসাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। পার্সেন্টাই প্লটে দেখা যায়, এই যে হিস্টোগ্রাম আমরা ড্র করতে পারি যদি কোনো প্রয়োজন হয়, বা নর্মালিটি প্লট, ইটিসি ইটিসি এরকম বিষয়গুলো আপাতত দরকার নেই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু দেখা ট্রাই করি যে, আচ্ছা, এক্সপ্লোর বক্স প্লট। গ্রাফে হচ্ছে আমরা বক্স প্লট দিতে পারবো। আচ্ছা, okay। এখন দেখেন একটা ঝামেলা আছে, বুঝছেন? এই যে আপনি যে একবার ডিক্লেয়ার করে দিছিলেন না যে আপনি ডেটাটাকে স্প্লিট করে ফেলছেন, ও কিন্তু এখন সবকিছু এই যে আপনি এই রুরাল এবং আরবানের বেসিসে হচ্ছে সে আপনাকে দেখাবে। তো রুরাল এবং আরবানের বেসিসে যদি দেখাবে তখন কিন্তু কি হবে, তখন একটা ঝামেলা হয়ে যাবে, তাই না? এটা তো আমার আপাতত দরকার নাই। তখন আবার সেম স্প্লিটে গিয়ে আমাদের এই যে যেটা আমরা নিছিলাম এটাকে আমাদের কি করে ফেলতে হবে, সরাই ফেলতে হবে। সরাই ফেলার পরে আপনি হচ্ছে ওকে দিয়ে দিলেন, এটা এখানে সিলেক্ট করলেন, বা রিসেট দিলেও এনাফ। ওকে দিয়ে দিলেন। এখন আমরা এক এক করে দেখার একটু ট্রাই করি যে, ওকে ফাইন, আবার নতুন করে শুরু করি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা চাইতেছি, এক্সপ্লোর করতে যাচ্ছি, এক্সপ্লোরে ইনকাম এবং এজ দিতে চাচ্ছি আমরা। ওকে, ওকে ফাইন। আচ্ছা, এজ এবং হচ্ছে ইনকাম। এখন খেয়াল করেন যে ওই এই যে আমাদের লাল তীর থেকে শুরু হয়েছে, তাই না? এখানে দেখেন, ইনকামের ক্ষেত্রে 53, ওকে ফাইন, সবকিছু আমার এখানে কোনো মিসিং ভ্যালু নাই। এখন ইনকামটা আমরা একটু দেখার করি, ইনকামের কন্ডিশনটা কি। এখানে বলছে যে আমরা পাইলাম মিন ভ্যালু হচ্ছে 50,301। হ্যাঁ, এটা পর্যন্ত ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখান থেকে আমরা বুঝতেছি না যে আসলে কোনো আউটলায়ার আছে কিনা। এইজ আমার হচ্ছে মিন 31.89, এটা আমরা বুঝতেছি না। ওকে ফাইন, এটা বুঝতে পারছি যে আছে। এখন আমরা এই যে আউটলাইর দেখতে গেলে এই যে যে আমাদের বক্স প্লটটা, এই বক্স প্লটটা থেকে আমরা বুঝতে পারবো যে দেখেন এটা অনেক ই হয়ে গেছে, চেপে গেছে। এখন আউটলায়ার আছে কিনা এটা দেখার জন্য দেখবেন এইখানে স্টার দিয়ে আপনাকে সুন্দর করে কিছু দেখাই দিছে কিনা। এখানে বলছে যে তারা এই যে দুইটা আউটলায়ার ডিটেক্ট করছে, যে 33 নম্বর অবজারভেশন, ইনকামের 33 নম্বর অবজারভেশন এবং 23 নম্বর অবজারভেশন হচ্ছে আপনার আউটলায়ার হিসেবে তারা ডিটেক্ট করছে। এবং এজের ক্ষেত্রে তারা হচ্ছে 15 নম্বর অবজারভেশনটাকে আপনার কি হিসেবে, আউটলায়ার হিসেবে ডিটেক্ট করছে। তো আমরা একটু যাই দেখি যে আসলে এইটা আসলে দেখায় কিনা। তো আমরা 33 এবং 24 নাম্বার দেখবো ইনকামের ক্ষেত্রে, অবজারভেশনটা যেটা ছিল, কারণ এইটা নাম্বার বলে না দিলে। আচ্ছা, বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনি মুসারাত ম্যাম একটু কাইন্ডলি বলবেন যে কোন পর্যন্ত শুনতে পাইছেন? ভাইয়া তো অনেকক্ষণই তো নাই, ওই যে আপনি নতুন করে যখন আপনি শুরু করলেন
আই মিন দ্যাট কি, আমি তো ভুলে ভুলে গেছি। আচ্ছা, আউটলায়ার আউটলায়ার অসুবিধা অন্যকে নেই, একটু আপনার তো রেকর্ডিংটা থাকবে, আমি দেখে নেবো, অসুবিধা না নেই। না, আপনি জানো না, আরেকবার। কেউই তো শুনে না এটা, একটু কাইন্ডলি আর অন্য কেউ ও বলবে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও ভুলে গেছি, এর মধ্যে ফোন এসেছিল আমার, সরি। ওকে, অন্যকে একটু কাইন্ডলি বলবেন যে কোন পর্যন্ত বললাম। আউটলায়ার পর্যন্ত আচ্ছা, আমি বলেছিলাম। আউটলাইনটা আবার প্রথম থেকে শুরু করি, এটা বেটার হবে আর কি। বক্স প্লট আউটলায়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। রাইট রাইট, এটা ঠিক আছে, হ্যাঁ কারেক্ট। ওকে, সো আচ্ছা, তো ওকে, তো আমরা এখন দেখি যে আমরা আবার প্রথম থেকে শুরু করি যে আমরা আউটলায়ার দেখার জন্য কি করব। আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, অ্যানালাইজে গিয়ে দেন হচ্ছে এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে যাওয়ার পরে আমরা যাদের আউটলায়ার চেক করতে চাচ্ছি তাদের হচ্ছে যে আমরা এই ডিপেন্ডেন্ট লিস্টে আমাদের ফ্যাক্টর লিস্ট এইগুলা আপাতত ব্ল্যাঙ্ক রাখলেই হবে। স্ট্যাটিস্টিক্সে গিয়ে এখানে কোনো কিছু করার নাই। প্লটে গিয়ে আপনি চাইলে হিস্টোগ্রাম দেখতে পারেন, নাও দেখতে পারেন, এইগুলা অটোমেটেড, হ্যাঁ, যেটা আছে অ্যাজ ইট ইজ। দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে কি হচ্ছে আমাদের, এই যে এখান থেকে শুরু হয়েছে। তো এখানে আমরা হচ্ছে যে ডেসক্রিপটিভ, এখানে আরো কিছু ব্যাপার আছে আপনাদের, একটু পরে আমি আলোচনা করব। যে মিন ভ্যালু দেখাইছে যে 50,301, এটা এজের ক্ষেত্রে দেখাইছে হইতেছে মিন ভ্যালু হচ্ছে 31 বছর। এইটা দেখে আসলে আমরা বুঝতে পারতেছি না যে ডেটার মধ্যে আউটলায়ার আছে কিনা। এটার জন্য আমাদের যেতে যেতে হবে কোথায়, বক্স প্লটে। বক্স প্লটে গেলে ইনকামের ক্ষেত্রে এটা ডিটেক্ট করছে যে স্টার দিয়ে বুঝাইছে যে 33 নাম্বার এবং 24 নাম্বার অবজারভেশন আউটলায়ার হিসেবে তারা ডিটেক্ট করছে, এবং এইজের ক্ষেত্রে 15 নাম্বার অবজারভেশনটা তারা হচ্ছে আউটলায়ার হিসেবে ডিটেক্ট করছে। তো ওকে ফাইন, আমরা এখন ডেটা সিটের দিকে চলে যাই যে আসলে ঘটনা কি। ইনকামের ক্ষেত্রে হচ্ছে 33 এবং হচ্ছে 24 নাম্বার। তো 24 নাম্বার দেখেন এখানে এই যে ভ্যালুটা 2,90,000 কাউন্ট হয়েছে, তার মানে এখানে এটা আউটলায়ার হিসেবে। তো এটাকে আমরা হচ্ছে এখন আউটলায়ার যদি আমাদের ডিটেক্ট হয়, এই ভ্যালুগুলো আমরা আসলে কি করব, এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব। তো যদি আউটলায়ার অনেক বেশি ডিটেক্ট হয়, সেটা হইলে আসলে আউটলায়ার বলা যায় না, যদি অনেকগুলো অবজারভেশন হয়। বাট যদি দুই একটা বা তিন চারটা অবজারভেশন আছে, তখন সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে যে ডেটাগুলোর যে মিন ভ্যালু থাকে এটা বসায় দিতে পারি, অথবা হচ্ছে সবচেয়ে বেশি যে অবজারভেশনটা আসছে সেটা আমরা বসায় দিতে পারি। হ্যাঁ, বিষয়টা কেমন দেখা গেলো যে মিন ভ্যালু কত, আচ্ছা, এটাকে আমরা ধরেন ফাঁকা করে দিলাম। তাহলে এখানে আমাকে তো কোনো একটা মান বসাইতে হবে, তাই না, না হলে অ্যানালিসিস ঝামেলা হতে পারে। তো অ্যানালাইসিসে যাওয়ার পরে আমি হচ্ছে ডেসক্রিপটিভ এসে ফ্রিকোয়েন্সিতে গেলাম। ফ্রিকোয়েন্সিতে যাওয়ার পরে আমি হচ্ছে ইনকামটাকে একটু আবার চেক করে নিই, দেখি এইখানে ইনকামের ক্ষেত্রে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা আসে দেখেন, ফ্রিকোয়েন্সি দেখি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনবার 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 অনেকগুলো আসছে। তো অনেকগুলো যদি আসে তখন তো একটা ঝামেলা, তাই না। তো এখন আমাদের কি করতে হবে, তখন আমাদের দেখতে হবে যে মিন ভ্যালুটা আমরা পাই কিনা। তো অ্যানালাইজে মিন ভ্যালু হচ্ছে আমরা বা এভারেজ ভ্যালু যেটা পাবো সেটা আমরা আসলে কি করব, এখানে বসাই দিতে পারি। তো এই যে আমরা চলে গেলাম ইনকামে, ইনকামের হচ্ছে মিন ভ্যালু আমরা পাইছি কত, যে 45,692। ওকে, তাহলে এইটাকে আমরা হচ্ছে কি হিসেবে বসা দিতে পারি এখন আমাদের এই যে যে জায়গাটা 45,682 দিয়ে আমরা এটাকে ফিল আপ করতে পারি, কারণ এটা তো আমাদের আউটলায়ার। এটা নিয়ে কাজ করতে গেলে তো আমাদের ডেটার এদিক সেদিক হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না। তো এটাকে আমরা রিমুভ করে দিব। দেন হচ্ছে 33 নাম্বার অবজারভেশন 3 লাখ ছিল, আচ্ছা 30,000 বসাই দিলাম। আর এইদিকে ছিল হচ্ছে আপনার এই যে 15 নম্বর অবজারভেশন দেখেন, কিন্তু যে জায়গাগুলো ডিটেক্ট করছে সেটাই কিন্তু আমরা ওইভাবে পাইছি। এখন আউটলায়ার যদি আমরা সরাই দিই তখন কি হচ্ছে, এদিকে আমরা একটু আসি এবার অ্যানালাইজ। দেন হচ্ছে এখন আমরা চেক করি আউটলায়ার আছে কিনা। এক্সপ্লোরে চলে গেলাম, সরি, অ্যানালাইজে গেলাম, দেন হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এক্সপ্লোরে গেলাম, দেন হচ্ছে ওকে। এখন যদি আপনারা খেয়াল করেন তখন কি হচ্ছে, তখন দেখতে পাবেন যে এইখানে দেখেন, এখানে বক্স প্লটে কোনো আউটলাইন ডিটেক্ট করে নাই। এখানে হচ্ছে কোনো আউটলাইন ডিটেক্ট করেনি, তার মানে নাও ইটস লুকিং গুড। হ্যাঁ, এখন একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই। যখন আউটলাইন ডিটেক্ট হয়েছিল, আর একটা ব্যাপার আপনাদেরকে বলি যে ডেটার মধ্যে আউটলাইন আছে কিনা। এই যে দেখেন, আহ, এখন আউটলায়ার তো থাকতেই পারে। এখন আউটলায়ার আসলে থাকলে আপনার এটার ইম্প্যাক্ট আছে কিনা ডেটার মধ্যে, অনেক সময় হইতে পারে ডেটার মধ্যে আউটলায়ার থাকতে হলেও এটা আসলে ডেটাকে ইনফ্লুয়েন্স করে না।
হ্যাঁ, সামগ্রিক রেজাল্টের উপর কোনো প্রভাব ফেলে না। কারণ আদৌ সামগ্রিক রেজাল্টের উপর প্রভাব ফেলতেছে নাকি ফেলতেছে কিনা এটা দেখার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি? এখানে দেখেন মিন ভ্যালু যখন আপনি পাইছেন 50,301 দেখাইছি। এখন এটা দেখবো যে 5% ট্রিমড মিন। 5% ট্রিমড মিন মানে হচ্ছে যে এই যে যে সিস্টেম, এই সিস্টেম ওই যে যে আমাদের 53টা ডেটা আছে, ও হাইয়েস্ট 5টা ভ্যালু এবং সবচেয়ে লোয়েস্ট যে 5টা ভ্যালু আছে এই 5টা ভ্যালুকে সে হচ্ছে বাদ দিয়ে ফেলছে। হ্যাঁ, বাদ দিয়ে তখন সে গড় হিসেব করে দেখতেছে কি অবস্থা দাঁড়ায়। এখন ট্রিম করে ফেলা কেটে ফেলা আমরা জানি, তো এটা ট্রিম করার পরে দেখা গেছে যে 41,280 আসছে। এখন কই 41,280 এবং কোথায় হচ্ছে 50,000, তার মানে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে। এই বিশাল গ্যাপ তৈরি হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু বুঝতে পারতেছেন, আচ্ছা তার মানে আপনার এই যে যে আউটলায়ারটা, এটা কি করছে, এইটা ডেটার উপরে একটা খুব সিরিয়াসলি এটা ইম্প্যাক্ট ফেলছে। এটা দেখে আমরা বুঝে ফেলতে পারতেছি, হ্যাঁ, যে এটা। সিমিলারলি এজের ক্ষেত্রে যখন আপনি 5% ট্রিমড ভ্যালু দেখাচ্ছেন, আপনার মিন দেখাচ্ছে 31 বছর, বাট আপনি 5% ট্রিমড মিন যখন আপনি পাচ্ছেন তখন 27 বছর বা 28 বছর। তার মানে 3-4 বছরের এদিক সেদিক কিন্তু হয়ে গেছে। এতে করে বুঝতে পারতেছেন যে আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে মনে হয় একটা ডেটার মধ্যে একটা কি আছে, একটা ইম্প্যাক্ট এখানে আপনার তৈরি হয়েছে আর কি। ওকে। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের দিকে আমরা একটু খেয়াল করি, দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার এই যে 50,000, আর এইদিকে পাইছি হচ্ছে 29 আমরা পাইলাম। এখন আউটলার রিমুভ করার পরে এখন কন্ডিশনটা আমরা একটু আবার দেখার ট্রাই করি, যে আউটলার তো আমরা রিমুভ করে ফেললাম, তাহলে এখন বর্তমান কন্ডিশন কি। এখন দেখেন যে মিন পাইলাম 40,000, হ্যাঁ, ইনকামের ক্ষেত্রে, এবং ট্রিম ভ্যালুর পর 40,597, আর 5% যদি বাদ দিয়ে দেয় তখন সে 40,400 আসতেছে। তো আলটিমেটলি দেখেন যে এই যে 5% ট্রিম করে ফেলানোর পরে এটা কিন্তু আসলে কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার ডেটার মধ্যে আসলে আলটিমেটলি কোনো আউটলায়ার নাই। ঠিক আছে, এটা দেখে, কারণ আগেটা ছিল 50 আর হচ্ছে 40 ছিল, বা 50, 41 এরকম একটা মান ছিল। এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখুন এখন 10,201-এ চলে আসছে। আমাদের এইখানে কত ছিল, হয়ে গেলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে যে, এই দেখেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অনেক বেশি ছিল, তাই না? 4,000, 50,000 ছিল, কই 50,000 আর কই হচ্ছে তার মানে একটা বিশাল গ্যাঞ্জাম এখানে দেখে আমরা বুঝে ফেলতেছি যে একটা ঝামেলা আছে। এইজের ক্ষেত্রে আবার একটু দেখা ট্রাই করি। ইজির ক্ষেত্রে হচ্ছে সেম কন্ডিশন, যে মিন এখন 27 পাওয়া গেল, 5% ট্রিমের ফলে 2781 ছিল, আর এখানে 2776 হয়েছে, তাই না? তার মানে আলটিমেটলি কি, তার মানে আমাদের কাছাকাছি আছে। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা 3.49 পাইছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে আমরা কত পাইছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভুলে গেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমরা এখানে পেয়েছিলাম যে 29। তার মানে বুঝতে পারতেছেন কত ভ্যারিয়েশন আমরা বুঝতে পারতেছি, যেটার মধ্যে ঝাই ঝামেলা ছিল। ওকে। ওকে। তো এই পর্যন্ত আহ, কার কার আর সমস্যা হয়েছে, ঘটনা তো বুঝতে পারছেন যে আউটলায়ারের ঝামেলাটা আসলে কিভাবে, মানে ডেটার উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এটা তো বোঝা গেছে ইনিশিয়ালি। আমি আবার রিপিট করব, আর কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে এতটুকুর মধ্যে একটু যদি জানাইতেন। এটা ডাটা ক্লিনিং আসলে অনেক ব্রডার বিষয়, এটা কাইন্ড অফ ডেটা ক্লিনিং বলা যেতে পারে আর কি। হ্যাঁ, ডেটা ক্লিনিং মানে এই রিকোডিং থেকে শুরু করে এটা কোডিং, অনেক অনেক ইস্যুস ডেটা ক্লিনিং এর মধ্যে। হ্যাঁ, এটাও কাইন্ড অফ ডেটা ক্লিনিং এর একটা পার্ট বা সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখন ভাই একবার জিজ্ঞেস করছেন যে আমরা আবার আউটলায়ার ব্যাপারটা। তো আউটলায়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে দেখেন আমরা, আপনি খেয়াল করছেন কিনা যে একটু রেসপন্স করবেন, যে আমরা ইনিশিয়ালি হচ্ছে আমরা ইন্টেনশনালি দুইটা আউটলায়ার ভিতরে বসাই দিয়েছিলাম। যে একটা ছিল 3 লাখ টাকা ইনকামের ক্ষেত্রে, একটা 2,90,000। তখন হচ্ছে এই রেজাল্টটা দিছিল। এই রেজাল্টের ক্ষেত্রে আমরা মিন ভ্যালু পাইছিলাম আচ্ছা আগে গ্রাফে যাই। এখানে ইনকামের ক্ষেত্রে তারা দুইটা আউটলাইন ডিটেক্ট করে দিছে, 33 নম্বর অবজারভেশন, 24 নম্বর অবজারভেশন। হ্যাঁ, তখন আমরা ওইখানে গিয়ে দেখছিলাম যে 33 নম্বর এবং 24 নম্বর যে অবজারভেশন ছিল সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। হ্যাঁ, এইজের ক্ষেত্রে সেম কন্ডিশন, 15 নম্বর অবজারভেশন আইডেন্টিফাই করছি। এখন আউটলায়ারকে নিয়ে কিভাবে ডিল করতে হয়, এখন ওই যে যে ভ্যারিয়েবলটা ওইটা তো আপনি রিমুভ করে দিতে পারবেন না, বা রিমুভ করে দিলে আপনার আবার ফার্দার রেজাল্টের উপর ইম্প্যাক্ট ফেলবে। তো ওই আউটলায়ারের জায়গাটা আমরা কোন মানটা বসাবো। হ্যাঁ, এখন আপনি তো এক্সাক্ট মানটা জানেন না, আবার আপনার ডেটা অ্যানালাইসিসও করতে হবে। তো তখন আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে ইনকামের যে গড় মানটা, হ্যাঁ, আমরা যে গড় দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, যেটা কোন মানটা সবচেয়ে বেশি আসছে। কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করছিলাম এখানে, দেখেন এই যে আমরা দেখতে চাইছিলাম কোন মানটা সবচেয়ে বেশি আছে। কারণ হাইয়েস্ট
বার আসছে তিনবার করে সবগুলা ডেটা। এখন তিনবার আবার অনেকে আছে, 29,000ও আছে, 47,000ও আছে, আবার হচ্ছে আপনার 45,000ও আছে। এখন এইখানে তো কনফিউশন, আপনি কোনটা দিবেন। তখন আমরা আমাদের সুবিধার্থে শুধুমাত্র পরে আসছিলাম যে ইনকামের গড় ভ্যালুটা কত। আমরা গড় ভ্যালু পাইছিলাম 45,692, আমরা সেই মানটাকে বসাইছিলাম। হ্যাঁ, একইভাবে ইনকামের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা, এটা এখান থেকে বের করে এজের ক্ষেত্রে ওইটা বসাই দিবেন, অথবা হচ্ছে গড় মান দিয়ে ওই জায়গাটা, খালি জায়গাটা পূরণ করবেন, ওই আউটলায়ারটা তখন ওইখানে বসাই দিতে হবে। এইটা হচ্ছে বিষয়। যদি আপনার এখন আউটলায়ার সবসময় যে আউটলায়ার নট লাইক দ্যাট, আপনার এখানে হয়তো ডিটেক্ট করতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই আউটলায়ার আসলে কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা ডেটার মধ্যে। এইটা আমাদের হচ্ছে একটু দেখতে হবে। বিষয়টা কেমন আর একটু যদি বলতেন, ইম্প্যাক্ট যদি না ফেলে একটু খেয়াল করি, ধরেন এখানে কিছু যদি এখানে অনেকগুলো এরকম ভ্যালু থাকে, হ্যাঁ, ধরেন আমি র্যান্ডমলি কিছু বসাই দিই। এখন আমরা অনেক সময় এটাকে আউটলাইর হিসেবে ডিটেক্ট করে না, আমরা আবার একটু দেখি। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গেলাম, দেন এক্সপ্লোর, দেন হচ্ছে আমরা আউটলাইর দেখবো ইনকামের। এখন একটু দেখা ট্রাই করি। স্টিল সে হচ্ছে আউটলাইর হিসেবে ডিটেক্ট করছে 1 2 3 4 চারটাকে। কিন্তু এখন আমরা যেটা দেখা ট্রাই করবো যে এইখানে আমরা যেটা দেখা ট্রাই করি যে আউটলাইর হিসেবে আসলে এই ঝামেলাটা পাকাইছে কিনা। দেখেন এইখানে মানে আউটলায়ার আসলে আউটলায়ার কিনা সেটা আমরা এখন চেক করব। যে এখানে মিন ভ্যালু পাইছি 64,000, হ্যাঁ, আর 5% ট্রিম করার পরে আমরা হয়ে গেছে 56,000। তার মানে টিল নাও এটা কি আসলে, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও অনেক বেশি, তার মানে টিল নাও এটা আসলে আউটলায়ার হিসেবে ডিটেক্ট হচ্ছে। হ্যাঁ, তার মানে এই ভেরিয়েবল গুলা আপনার ঝামেলা আছে। এখন আমি যদি আরো 5টা দিতাম, যে রিয়েল অবজারভেশন যদি এরকম থাকতো ওই 2 লাখের উপরে বা 1 লাখের উপরে, এটা হইতেই পারে, কিছু কিছু এলাকা হইতে পারে না। যেমন আমি আপনাকে বলি, আপনার কোস্টাল এরিয়াতে গেছেন কিনা ফিশারম্যানদের নিয়ে কাজ করতে, ফিশিং কমিউনিটিতে, ওইখানে দেখবেন যে অনেকের অনেক ইনকাম, যাদের নিজস্ব আপনার নৌকা আছে বা ট্রলার আছে, এরাও ফিশারম্যান। আবার অনেকে আছে এরা ছোট ফিশারম্যান, তো তাদের ইনকামের মধ্যে একটা হিউজ ডিস্টেন্স থাকে। তো তখন কি হয়, তারা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করতেছে। হ্যাঁ, কিন্তু কি হয়, কিন্তু আসলে এরা আউটলায়ার না। কারণ এই ধরনের অ্যানালাইসিস যখন আপনি করবেন তখন দেখবেন যে না, 5% যদি আপনি রিমুভও করে ফেলেন তখনও ডেটার মধ্যে কি হয় না, এই যে এই ঝামেলাগুলা থাকে না, ট্রিম ভ্যালুর মানটা তখন কাছাকাছি থাকে, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা তখন এত ব্রড থাকে না। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা আস্তে 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 চেক করে করে দেখতে হবে যে ডেটার মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা। এখন যদি থেকে থাকে তখন, এখন অনেক যদি থাকে, আপনি হয়তো 500টা আপনি ডেটা কালেক্ট করছেন, এর মধ্যে 100টা হচ্ছে যে, বা হচ্ছে 80টাকে যদি আপনি এরকম পান যে ইনকাম অনেক বেশি, তো এটাকে তো আপনি আউটলায়ার বলতে পারবেন না, এটা ওই সোসাইটির এক্সিস্টিং কন্ডিশন, ওইখানে হয়তো ইনকাম ইনইকুয়ালিটিটা অনেক বেশি। হ্যাঁ, তো তখন হয়তো ওই ঝামেলা দেখাবে, এখানে ডিটেক্ট করবে আউটলায়ার হিসেবে। বাট আমরা যখন এই যে এটা দেখবো যে 5% ট্রিমড মিনে কেমন আসতেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব বেশি কিনা নাকি মোটামুটি আছে, তখন আসলে আমরা এই বিষয়গুলো দেখে একটা আইডিয়া পাবো যে আলটিমেটলি তারা আসলেই হচ্ছে আপনার কিনা, কি বলে এটাকে, যে আসলে আউটলায়ার কিনা। ওকে, ফাইন। তো এবার হচ্ছে যে এই পর্যন্ত কি বেশি বেশি জটিল করে ফেলতেছি কিনা একটু বলবেন তো। আমার কাছে মনে হইতেছে ইদানিং আমি খুব কঠিন করে বোঝাইতেছি। আচ্ছা, ওকে, ফাইন। যেহেতু কেউ কিছু বলেন নাই, আমার কাছে মনে হয় সহজ করে বুঝাইতেছি, হোয়াট এভার। তো এখন এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। আউটলায়ার আমরা ডিটেক্ট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এই এক্সপ্লানেশন গুলো ডিফিকাল্ট বিকজ আপনারা প্রথম শুনতেছেন, এই জন্য আর কি। যখন আর একবার আপনি অন্য জায়গায় শুনবেন বা নিজে একটু স্টাডি করবেন, তখন এই ব্যাপারগুলোকে যখন রিলেট করতে পারবেন ফার্দার, যে আচ্ছা 5% ট্রিমড মিন যে আসলে কি বোঝাইতেছে, বা হচ্ছে যে আউটলেট ডিটেক্ট করতে কেমনে করতে হয়, বা এরকম হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে যে যখন আস্তে আস্তে আপনারা বারবার রিপিট করবেন, রিপিট করতে করতে তখন মনে হবে এই বিষয়গুলো খুব ইজি মনে হচ্ছে। এটা একদিনে আসলে পসিবল হবে না আর কি, হ্যাঁ। ওকে, ফাইন, এটা আমরা বলে ফেলছি যে আছে। এবার হচ্ছে আমরা দেখো ডেটা নর্মালিটি চেক করবো, হ্যাঁ, আমাদের মনে আছে কিনা
নর্মালিটি দিয়ে আমরা কি বুঝাইতেছি যে আমরা ডেটাটাকে আমরা একটা শেপে নিয়ে আসবো, আমরা একটা হিস্টোগ্রাম ড্র করব, হিস্টোগ্রাম ড্র করার পরে আমাদের ডেটাগুলো যদি আপনার আহ, কি বলে হিস্টোগ্রামগুলো যদি হিস্টোগ্রামটা যদি বেল শেপের হয় তখন আমরা এটাকে বলতে পারবো যে এটা আপনার নর্মালি ডিস্ট্রিবিউটেড নাকি নর্মালি ডিস্ট্রিবিউটেড না, এটা আমরা হচ্ছে তখন আমরা বুঝতে পারবো আর কি। তো যাই হোক, এখন আমরা ডেটার ক্ষেত্রে আমরা ট্রাই করি যে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন কিনা সেটা আমরা বোঝার ট্রাই করি। ওকে, তো এটার জন্য খুব সিম্পল, আমরা আমাদের মনে আছে কিনা যে দেখেন যত প্যারামেট্রিক টেস্ট আছে, এখন প্যারামেট্রিক নন প্যারামেট্রিক আবার জটিল বিষয়, টেস্টকে দুই ভাগে ভাগ করা যায় ব্রডলি, প্যারামেট্রিক নন প্যারামেট্রিক। তো যত ধরনের প্যারামেট্রিক টেস্ট আছে সবগুলোর একটা শর্ত হচ্ছে যে ডেটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, অর্থাৎ ডেটাকে যদি আপনি হিস্টোগ্রামে ফালান তখন এটা বেল শেপের হতে হবে। হ্যাঁ, যদি হয় তখন আমরা বলতে পারি এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আদারওয়াইজ না। এখন এই যে আউটলায়ারের মতো শুধু যে আপনার আউটলায়ার ওই যে গ্রাফে দেখাই দিলেই যে আসলে আপনার এটা আউটলায়ার হিসেবে কনসিডার হচ্ছে, নট লাইক দ্যাট। নর্মালিটি চেকের ক্ষেত্রে আমাদের বেশ কিছু স্ট্যাটিস্টিক্স আছে, বেশ কিছু বিষয় আছে আমাদেরকে কনসিডার করতে হবে। তো আমরা দেখার ক্ষেত্রে আমরা ট্রাই করি যে খুবই সিম্পলি দেখা আছেন, দেখেন অ্যানালাইজে যাবেন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এক্সপ্লোর, সিমিলারলি প্লটে গিয়ে নর্মালিটি প্লট উইথ টেস্ট, এরপর হচ্ছে যে আমরা একটু দেখা ট্রাই করি। আচ্ছা, নর্মালিটির ক্ষেত্রেও আমরা জেনারেলি হচ্ছে আপনার যে আমাদের যে কন্টিনিউয়াস ডেটাগুলো থাকে বা কোয়ান্টিটেটিভ ডেটাগুলো নর্মালিটি চেক করা হয় আর কি। তো ফাইন, আমরা অ্যানালাইজে গেলাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গেলাম, এক্সপ্লোরে চলে গেলাম, যাওয়ার পরে আমরা ইনকামটাকেই আবার দেখি। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আচ্ছা, এই যে প্লটে যাওয়ার পর এই যে নর্মালিটি প্লট উইথ টেস্ট এবং হচ্ছে এই যে হিস্টোগ্রামটাকে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এবার হচ্ছে জাস্ট কিছু না, ওকে, দেন হচ্ছে ওকে, এক্সপ্লোর থেকে শুরু হয়েছে। ও অ্যাজ ইউজুয়াল হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে দেখাবে। এখানে মজার একটা ব্যাপার আছে, আবার দেখাচ্ছি। হুম, এই যে যে ডেটাটা আসছে আপনি দেখেন, এই ডেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা কি আসলে এই যে এইভাবে ফালানো যায়, বেল শেপ হয়েছে? বেল শেপের ব্যাপারটা কেমন ছিল ডেটা, আমার মনে আছে কিনা আমি জানি না, দেখা একটু। এই যে, এরকম হচ্ছে আপনার বেল শেপের ডেটা হবে আর কি। তো আচ্ছা, তো এটা যেহেতু হচ্ছে না, তো আমরা কি করতে পারি, আমাদের কিছু ডেটা জেনারেট করতে হবে, তাই না? তো ডেটা জেনারেট করার জন্য আমরা কার হেল্প নিতে পারি, জেমিনাই। সেট ইভালুয়েশন, সিরিয়াসলি এটা কপি করলে ডাইরেক্ট কপি হবে? আই ডোন্ট নো। আচ্ছা, আমরা ট্রাই করতে পারি, আমরা ট্রাই করে দেখতে পারি যে হয় কিনা। ইয়েস, হয়েছে। আচ্ছা, আমরা এটা দিলাম আর কি, এটা আমরা কি দিলাম, কি ভ্যারিয়েবল নাম দিছে আমি জানি না। আচ্ছা, এক্স ওয়াই জেড আমরা নাম একটা ভ্যারিয়েবল দিই, হ্যাঁ। ওকে, তো এখন আমরা একটা ডেটা পেলাম। তো আমরা ইনকামের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ইনকামের ক্ষেত্রে আমরা যেটা দেখছি এই যে এটা আসলে আপনার কোনোভাবেই এটা কি হয় না, এটা হিস্টোগ্রাম ড্র করে নাই। মানে হিস্টোগ্রামের ক্ষেত্রে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনটা হয় না, আমরা যে ছবিটা দেখাইছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের সেটার মতো আসলে হয় নাই। তো এখন আমরা যেটা দেখার ট্রাই করব যে বেল শেপের কাছাকাছি যায় কিনা আর কি। তো কই গেল, কই গেল, কই গেল। ওকে, তো আমরা আবার অ্যানালাইজে চলে গেলাম, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গেলাম, এক্সপ্লোরে গেলাম। আমরা ইনকামটাকে বাদ দিয়ে আমরা এই যে এক্স ওয়াই জেড ভ্যালুটা নিয়ে আসি, স্ট্যাটিস্টিক্সে অ্যাজ ইট ইজ কন্টিনিউ,
প্লটে গিয়ে আমরা হচ্ছে এই যে হিস্টোগ্রাম, নর্মাল প্লট, ইটিসি ইটিসি, স্টিম লিফ, এটা আই ডোন্ট নো। আচ্ছা থাক, লাগতে পারে। ওকে, ওকে, দেখি এখন কি বলে। এই যে দেখেন, এই যে এখন কি সুন্দর আপনার হচ্ছে যে মোটামুটি এখন হিস্টোগ্রামের ক্ষেত্রে দেখতে হবে যে আপনার এই দুই সাইডের ডেটাটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে কিনা। এই দিক থেকেও কিছু ডিস্ট্রিবিউট হয়েছে, এই দিক থেকে মোটামুটি এখন একটা বেল শেপের মতো এটা কিন্তু বলা যায় আর কি। হ্যাঁ, এবং বেল শেপের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেটা বলবো যে মাথায় রাখতে হবে আমাদের যে কিভাবে বুঝবো। এখন অনেক সময় এটা দেখে আপনার কাছে মনে হইতে পারে যে এটা আপনার কাছে বেল শেপ, আমার ক্ষেত্রে নাও হতে পারে। দেখুন, দেখবো যে ম্যাক্সিমাম ডেটাগুলা আসলে এই যে মিনের কাছাকাছি আছে কিনা। মিন ভ্যালু হচ্ছে 50.25। হ্যাঁ, তো এই 50.25 দেখেন মোটামুটি সব বেশিরভাগ ডাটা কিন্তু এই যে 48 থেকে 52-র মধ্যে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? 2.41, অর্থাৎ স্ট্যান্ডার্ড ছিল আমাদের মিন ভ্যালুটা, আর এর আশেপাশে 2.41 ডান বামে আছে। এবং কিছু ডেটা আপনার হচ্ছে বাম পাশে, একদম একদম বাম পাশে আছে, এবং কিছু ডেটা একদম ডান পাশে আছে। হ্যাঁ, এটা দেখে আমরা বুঝে ফেলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এই ডেটাটা হিস্টোগ্রাম হিসেবে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন শুধু কি এটা দিয়ে আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন বোঝা যাবে? না। হ্যাঁ, এটার জন্য আমাদের হচ্ছে কয়েকটা ইন্ডিকেটর আছে, সেই দিকে আমরা যাই আর কি। তো প্রথম যে ইন্ডিকেটরটা হচ্ছে এটা স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। এই যে আমরা বলেছিলাম যে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, এই যে দেখেন নিচে এখানে স্কিউনেস এবং কার্টোসিসের মান যদি -1 থেকে +1-এর মধ্যে থাকে, তখন আমরা এটা ধরে নিতে পারি যে এই ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। দেখেন স্কিউনেসের মান স্ট্যাটিস্টিক লেখা এখানে হচ্ছে -0.63, কার্টোসিস -0.823। ঠিক আছে, এইটা যখন এই -1 থেকে +1-এর মধ্যে থাকবে, তখন আমরা এটা ধরে নিতে পারবো যে না, এই ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউটেড। আগে কি ছিল আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আগে ছিল হচ্ছে এই যে দেখেন স্কিউনেস ছিল 2.39, কার্টোসিস ছিল 4.23। তার মানে এটা -1 থেকে +1-এর অনেক বাইরে আছে। কার্টোসিস সেম কন্ডিশন, সেম অবস্থা। তার মানে এইটা দেখেও আমরা বুঝে ফেলতেছি যে না, এই ডেটার মধ্যে হচ্ছে আপনার একটু ঝামেলা আছে। হ্যাঁ, যে এটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড না। তবে দুটো জিনিস আমরা গ্রাফ দেখে বুঝতে পারি যে ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আমরা হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিস দিয়ে আমরা দেখতে পারি যে, কারণ স্কিউনেস কার্টোসিস কি বোঝায় যে ওই যে দুই দিকে কতটুকু লেজ প্রসারিত হয়ে গেল। হ্যাঁ, তো এটা এখন এটাও গেল। এখন মনে হলো যে এই দুটো আপনার ভুলভাল অ্যান্সার দিচ্ছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যেটা বলি সেটাকে বলা হইতেছে যে এই যে কলমোগ্রোভ শ্রিম্ভনোভ অর সামথিং লাইক দ্যাট। এই যে আমরা KS টেস্ট টাইপের বলে থাকি। এই যে দেখেন এখানে লেখা আছে, সুন্দর করে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই টেস্টের ক্ষেত্রে এই যে সিগনিফিক্যান্ট ভ্যালুর মানটা যদি ইনসিগনিফিক্যান্ট হয়, ইনসিগনিফিক্যান্ট বলতে আমি বলি সহজ কথা, এই SIG এইটা দিয়ে আসলে পি ভ্যালুর মান বোঝাচ্ছে। পি ভ্যালুর মান যদি 0.05-এর থেকে বেশি হয়, পি ভ্যালুর মানটা এইখানে যে পি ভ্যালু, এই মানটা যদি 0.05-এর থেকে বেশি হয়, তখন আমরা ধরে নিতে পারি এই ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। তার মানে এটা কি, এইখানে এই যে যে কর্মক্রম যে মানটা আছে, এটা হচ্ছে 0.612, এটা 0.05 থেকে অনেক বেশি। এখন উপরের যে ডেটা সেটটা ছিল সেটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, এইখানে দেখবেন যে এই যে সেম স্ট্যাটিস্টিক্স, এইটার মানটা তীর চিহ্ন দেওয়া, এই যে 0.000, তার মানে 0.05-এর থেকে কম। তার মানে এটা দেখেও আমরা বুঝতে পারতেছি যে এই ডেটাটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড না। তার মানে কোনো একটা ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা এটা আমরা আরো একটা মজার ব্যাপার আছে। এই যে এটা দেখে বোঝা যায় যে এই যে ডেটা সেটটা যদি এই যে যে আপনার হরাইজন্টাল লাইনটা আছে, এই লাইন থেকে আসলে কতটুকু দূরে এটা স্প্রেড করছে সেটা আপনার বোঝা যায়। এখন আপনাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না অনেক দূরে দূরে স্প্রেড করে রয়েছে, কিন্তু বেসিক্যালি সেটা না, খুব দূরে না। এটা হচ্ছে দেখেন এই যে 0.02 আছে, 0.2, আর এসে -0.2। তার মানে শূন্য থেকে এতটুকু ডিস্টেন্সে এই ডেটাগুলো ছড়াই ছিটায় আছে। তার মানে এটা দেখুন, এটা যখন অনেক কম ছড়াই ছিটায় আছে, তখন আমরা বুঝতে পারি যে ডেটার মধ্যে এই ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হওয়ার সম্ভাবনা বেশি, এবং এর মধ্যে খুব একটা আউটলায়ার খুঁজে পাওয়া যায়নি। ক্লিয়ার? আবার একইভাবে আমরা উপরের দিকে চলে আসি, দেখেন কতগুলো আউটলায়ার এখানে পাওয়া গেছে। এই যে দেখেন এটা হচ্ছে 1.5, এইদিকে 1.5, তার মানে ডেটা এইদিকে অনেক বেশি ছড়ায় আছে। ওখানে 0.02 ছিল, অনেক কম ছিল, আর এটা হচ্ছে 1.5। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখছে আর কি। এইটার মানটা কতটুকু ছড়ায় ছিটায় আছে, এটা যখন দেখছে তখন বোঝা গেছে যে ডেটার মধ্যে একটু ঝামেলা আছে, বা এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। তো এটা দরকার নাই, তিনটা কন্ডিশন আমার ডেটা
হিস্টোগ্রামে ফালানোর পরে আমার যদি এটা বেল শেপ ফলো করে দেন ইটস ফাইন। যদি আমার স্কিউনেস এবং কার্টোসিসের মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, সেটাকে আমরা বলবো যে ওকে এটা। এখানে স্কিউনেসের মানটা বেসিক্যালি হচ্ছে -0.5 থেকে +0.5টা হচ্ছে ভেরি নাইস, আর হচ্ছে -1 থেকে +1টা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকে, তার মানে আমরা ওটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড ধরে নিতে পারি। হ্যাঁ, তো এটা গেল। আরটা হচ্ছে এই যে কর্মপ্রব যে আপনার টেস্টটা আছে, এটা দিয়ে যদি আমরা দেখি যে যদি পি ভ্যালুর মানটা বা সিগনিফিক্যান্ট ভ্যালুর মানটা যদি 0.05-এর থেকে বেশি হয়, হ্যাঁ, তখন আমরা ধরে নিতে পারবো যে না, এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড এই ডেটা সেটটা। কি অনেক কঠিন মনে হচ্ছে? ওকে ফাইন, তো আজকে আর ডিস্ট্রিবিউশন এই অ্যানালাইসিস নিয়ে খুব একটা কিছু পড়াবো না, বা আমরা আলোচনা করব না। আমরা এবার একটু অন্য দিকের আলোচনা যাব। হ্যাঁ, তো টিল নাও এতটুকু পর্যন্ত আমরা যেটা বলছি, আচ্ছা শোনেন, এখানে ডিপ্রেশনের কিছু নাই। হ্যাঁ, আমি আমি বলি যে আহ, আমি নিজেও আসলে এই যে আপনাদের যখন এগুলো দেখাচ্ছি, আমাকেও কিন্তু প্রচুর স্টাডি করতে হয়। তো আমি আমার কাছে মনে হয় আমার আমার এসপিএসএস নিয়ে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি মোর দ্যান 10+ আমি কোর্স করছি, এটা অনলাইন অফলাইন মিলাই। এরপরও হচ্ছে আমি ভুলে যাই, এটা আমি মনে থাকে না। ইটস এ ভেরি কমন প্রসেস। এখন মজার ব্যাপার, ধরেন আপনি কিছুই বুঝেন নাই। হ্যাঁ, এখন আসল কাজে আসি। তো একদম প্রথমে চলে যাব আমরা একটু যে এইখানে জাস্ট কিভাবে এসপিএসএস এ নিয়ে হচ্ছে নর্মালি চেক করতে হবে। আচ্ছা, আপনাকে এই যে অ্যানালাইজে যাবেন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাবেন, বলে দিছে। দেন হচ্ছে আপনি এক্সপ্লোরে যাবেন, এক্সপ্লোরে ডায়ালগটি বক্স খুলবেন, এই যে ভ্যারিয়েবল গুলা দিবেন ডিপেন্ডেন্সে। এই যে ফলাফল এক্সপ্লোরে চলে আসবে, নর্মালিটি চেক উইথ এই যে টেস্ট, এখানে সুন্দর করে একদম কি সুন্দর আপনি, মানে আমি খুবই সারপ্রাইজ। জেমিনাই 3, যেটা মানে 3.1 নাকি 3, মানে আনবিলিভেবলি লেখে, আমি জাস্ট ইমপ্রেসড। হ্যাঁ, তো যাই হোক, এখন এই যে এ সুন্দর সুন্দর করে বলে দিচ্ছে যে এইটা টেস্টটা কেমন হবে, এটা কেমন হবে, এটা কেমন হবে, এই সে অনেক সুন্দর সুন্দর করে লিখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা পড়েও বুঝলেন না, আপনি ওটার মতো করে চালাইলেন, চালানোর পরে আপনি এখন সরাসরি এখানে চলে যান। এখানে যাওয়ার পরে আমি এইটা কপি করে দেব টেবিলটা। এই টেবিলটা সরাসরি ক্লিক করে এই যে কপি করা যায়, কপি অ্যাজ হচ্ছে ইমেজ, ইমেজ হিসেবে আমি কপি করলাম। ওকে ফাইন। দেন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম, কপিটা হয়নি বলে, রাইট? অফ, সরি, সমস্যাটা কি? ডাইরেক্ট কপি করে বসে। এখন ও আমাকে দেখি কি বলে, বা ও, আমি তো কম, তাকে তো আমি কোনো প্রম্পট দেই নাই, সে বলছে টিটিসি নর্মালিটি নিউড, ওকে কেন্দ্রীয় প্রবণতা মধ্যমা টিটিসি। আমাকে কি বলছে যে গড় এত 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 স্কিউনেস এটা 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 এটা, এই যে চূড়ান্ত সিদ্ধান্ত, বর্ণনামূলক পরিসংখ্যানের ফলাফলে আপনার ডেটাটি স্বাভাবিক বিতরণের বৈশিষ্ট্যগুলো দৃঢ়ভাবে প্রদর্শন করছে। মানে কি সাহেব, আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনটা এটা খুব দৃঢ়ভাবে, এবং স্কিউনেস কার্টোসিসের মান 0-এর খুব কাছাকাছি, এবং তাদের স্ট্যান্ডার্ড এররের দ্বিগুণের সীমার মধ্যে রয়েছে, তার মানে হচ্ছে। এবং এই যে দেখেন, এই যে আহ, আপনার এই যে যে মানগুলো দেওয়া আছে, কঠিন নাম, এটার মানটা 5-এর থেকে কম বেশি আছে, তার মানে হচ্ছে যে আত্মবিশ্বাসের সাথে ডেটাকে স্বাভাবিকভাবে বিতরণ ধরে নিতে পারেন। সিমিলারলি আপনি এই যে যে ছবি, এইটাও আপনি দিতে পারেন। আপনি এটা ডিরেক্ট কপি করে আপনি হচ্ছে ওকে যদি দেন, তো ও হচ্ছে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেবে আর্লি স্টেজে, কোনো অসুবিধা নেই। তো দিস ইজ প্রসেস আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা শেষ না। আমাদের আজকের আলোচনার নর্মালিটি চেক পর্যন্ত আমরা আলোচনা করলাম, আরো বেশ কিছু বিষয় দরকার ছিল। কোরিলেশন ম্যাট্রিক্স আজকে দেখাবো না। আহ, তারপর হচ্ছে ওকে ফাইন। তো এই পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আজকে কি আর কন্টিনিউ করব? আরেকটু কন্টিনিউ করতে হবে, হ্যাঁ, জাস্ট, হ্যাঁ, জাস্ট সিম্পলি কন্টিনিউ করে যাব। দেন হচ্ছে আপনাদের ডকুমেন্টসটা আমি দিয়ে দিব, আপনারা এটাকে একটু স্টাডি করবেন যাতে কালকে আমাদের আলোচনা করতে সুবিধা হয়। তো আমার হচ্ছে জাস্ট আমাকে 2-3 মিনিটের একটা কি বলবো এটাকে, একটা ব্রেক নিব। দেন হচ্ছে আমরা আবার শুরু করবো, মাথা ঠান্ডা করেন।
আমরা এখন বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটা হচ্ছে 15টা গোল্ড স্ট্যান্ডার্ড টুলস বা স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং, যেটা মোস্ট ফ্রিকুয়েন্টলি বিভিন্ন ডোমেইনে এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা এটাকে কখন কেন এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপরে কিছু টার্ম আছে, এইগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমার হয়তো একটু ডিসকাস করতে হবে। ওকে, তো জাস্ট আমাকে 2-3 মিনিট সময় দিবেন, দেন আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো আহ, আমরা হচ্ছে যে আজকে এই ভিডিওটা ট্রাই করবো, ইনশাল্লাহ দিয়ে দিব আর কি। তো আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু কেউ একটু টেক্সট দিয়ে জানাবেন, হ্যাঁ। আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব। ওকে, ফাইন।
তো বিভিন্ন ধরনের টেস্ট আছে। এই টেস্টগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, জাস্ট কিছু না, আমি জাস্ট একটু বুঝাইতেছি। বিভিন্ন ধরনের কোরিলেশন টেস্ট আছে, এবং এই টেস্টগুলা ডিপেন্ডস করে আসলে আপনার ডেটা নেচারের উপর। ডেটাগুলা কি কন্টিনিউয়াস ডেটা, নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, অথবা ডেটাগুলা কি ক্যাটাগরিক্যাল কিনা, বা নন নর্মাল কিনা, বা নর্মাল ডিস্ট্রিবিউটেড যদি না হয় তখন এক ধরনের। যেমন আমরা যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে একটা লিনিয়ার রিলেশন দেখতে চাই, লিনিয়ার মানে একটা বাড়লে একটা বাড়বে, বা একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা কমবে, এই ধরনের যে রিলেশনগুলো, এইগুলো হচ্ছে লিনিয়ার রিলেশন। এবং এখানে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে যে কাজের অভিজ্ঞতার সাথে আহ, জি আমি প্রোভাইড দিব, প্রোভাইড করব, এটাও প্রোভাইড করব, স্লাইডও প্রোভাইড করব। তখন হচ্ছে আমাদের হচ্ছে কি হয় যে আমরা পেয়ারসন কোরিলেশন টেস্ট করি। এগুলো আমরা কিভাবে করব আমরা কালকে ক্লাসে দেখব। এখন ডেটা যদি নর্মাল কন্টিনিউয়াস নেওয়া হয়, যদি র্যাঙ্ক হয়, যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এরকম সাইডে স্যাটিসফাইড, তখন যদি আমরা এই একই ধরনের যদি আমরা রিলেশনশিপ দেখতে চাই, তখন আমাদের স্পেয়ারম্যান কোরিলেশনটা আমাদের ব্যবহার করতে হয়। ঠিক আছে। তো এখানে সুন্দর করে লেখা আছে যে র্যাঙ্ক ভিত্তিক যদি হয় এবং এটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, মেনে না চলে, তখন হচ্ছে, এবং যদি প্রচুর আউটলায়ার থাকে যেগুলো আপনি তো রিমুভ করতে পারতেছেন না, তখন আমরা স্প্যারম্যান রিলেশনটা করি। পার্শিয়াল কোরিলেশনটা হচ্ছে, অনেক সময় হয় না যে আপনারা এখানে একটা কন্ডিশন দেখেন যে পড়ার সময়ের সাথে পরীক্ষার স্কোরের কোনো সম্পর্ক আছে কিনা। যে আমরা জেনারেলি কি জানি যে পড়লে পরীক্ষার স্কোরটা আর কি হয়, বৃদ্ধি পায়, তাই না? যত সময় আপনি পড়বেন আপনার পরীক্ষা স্কোর তত বাড়বে। বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু মানুষের আইকিউ, অনেক আমাদের বন্ধু বান্ধবী আছে, এরা পড়ার আগে, আমার এক বান্ধবী ছিল ফটোগ্রাফিক মেমোরি 4/4 পাইতো। এটা এমনি জিজ্ঞেস করলে, টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করলে ও পারতো না। বাট হচ্ছে যে শি ইজ ভেরি, আমি জাস্ট আমি অবাক হয়ে যাইতাম যে ও ছবির মতো মনে রাখতে পারতো। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আহ, আমরা দেখতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমরা শুধু পড়ার এবং হচ্ছে স্কোরের পরীক্ষার মার্ক দেখব। কিন্তু একই সাথে আমাদের হচ্ছে যে আইকিউ নামে একটা ভ্যারিয়েবল আছে। আমরা দেখতেছি যে না, আইকিউ এর প্রভাবটা আমরা দেখতে চাচ্ছি না এখানে। তার মানে আমরা তো এটা জানি যে শুধু স্কোর পড়লেই ভালো মার্ক পাওয়া যায় না। তো এক্ষেত্রে যদি আপনি আইকিউ এর মানটা বা অন্য কোনো একটা ভ্যারিয়েবলের প্রভাবটা যদি কন্ট্রোল করতে চান বা বাদ দিতে চান, তখন আমরা যে ধরনের অ্যানালাইসিস করি সেটাকে বলা হয় পার্শিয়াল কোরিলেশন বলা হয়। হ্যাঁ। কারণ কি, যে পার্শিয়াল, অর্ধেক আমরা বাদ দিয়ে দিচ্ছি। পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশনের ক্ষেত্রে কি হবে, যে যদি আপনার ডেটা বাইনারি হয়, অর্থাৎ 0 এবং 1 দিয়ে হয়, এবং ডেটা যদি আপনার হচ্ছে যে কন্টিনিউয়াস ভেরিয়েবল, মানে একটা হচ্ছে বাইনারি ক্যাটাগরি এবং আরেকটা যদি কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে আপনি সম্পর্ক দেখতে চান, তখন কি হবে, তখন হচ্ছে যে আমরা পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন হচ্ছে যে আমরা দেখি। যেমন হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার ওষুধ খাচ্ছেন কিনা, এই ওষুধ খাওয়ার সাথে আপনার ব্লাড প্রেশার কত। তখন ওষুধ খাচ্ছি, ইয়েস নো, এটা হচ্ছে আপনার বাইনারি আউটকাম। আর ব্লাড প্রেশারটা আবার কন্টিনিউয়াস। তখন কি হচ্ছে, তখন আমরা পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশনটা আমরা ব্যবহার করব। কিন্ডেল স্টাউটা হচ্ছে একই রকমের জিনিস। এখানে হচ্ছে যে অর্ডিনালের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখতে চাই, হ্যাঁ আপনার কাছে র্যাঙ্কিং ডেটা আছে এখন, কি বলবো যে, এবং স্যাম্পল সাইজ যে ছোট হয় বা টাইড র্যাঙ্ক হয়। টাইড র্যাঙ্ক কি, এটা কি আপনারা জানেন? টাইড র্যাঙ্কটা হচ্ছে, এটা কিভাবে বোঝাবো, ধরেন এখানে একটু যদি দেখাই, টাইড র্যাঙ্কটা হচ্ছে, এই যে ধরেন যে একজন পাইছে 10, একজন পেলো 12, 12, এটা হচ্ছে 13। একে আপনি ফার্স্ট র্যাঙ্ক দিবেন, একে হচ্ছে 2 নাম্বার, আচ্ছা এ হবে কত, 4 নাম্বার। এতে হচ্ছে র্যাঙ্কিং এ প্রথম আছে মনে করেন, এ হচ্ছে 2 আছে। একে আপনি সম্ভাব্য 3-এ ফেলাই দিলেন। আমাদের হাই হাই স্কুলে যেটা হইতো আর কি, দুজনে সেম মার্ক পাইছেন, কারে থার্ড দিবে আর কারে ফোর্থ দিবে। তখন আগের সেমিস্টার, আগের বছরের রেজাল্ট যে হতো এইভাবে দিত, এটা হচ্ছে ফোর্থ। এখন দুজন তো 12 পাইছে, তখন আমরা এটাকে কি করি, তখন আমরা এটাকে করবো এই যে 2 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তখন এই যে 2.5 বানাই দিলাম, যেটা যখন এই যে 2.5 যে দিলাম র্যাঙ্কিং ক্ষেত্রে, এটাকে বলা হয় টাইড র্যাঙ্কিং বলা হয়। ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্র যদি আমাদের থেকে থাকে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্ডার স্টার রিলেশনটা আমরা দেখবো। এবং এইখানে হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখা করি, যে দুজন মানুষ যদি, আপনার দুজন মানুষ যদি, বা দুই ধরনের র্যাঙ্কিং করতেছে, একই জিনিসে দুইজনে র্যাঙ্কিং করতেছে, এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে যদি কোনো রিলেশন আছে কিনা। যেমন হচ্ছে যে আমার পড়ার ক্ষেত্রে, আমি যেভাবে পড়াচ্ছি এখন, হচ্ছে আমি নাম বলবো কার, আই জানো, যে হাবিবা আপু হচ্ছে যে একটা মার্ক দিলেন আমাকে। হুম। আবার হচ্ছে জাহিদ ভাই মার্ক দিলেন, এই যে যে দুজনে আমাকে মার্কস দিলেন, এই মার্কের মধ্যে কোনো সামঞ্জস্যতা আছে কিনা, বা র্যাঙ্কিং দিলেন, এটার মধ্যে কোনো সামঞ্জস্যতা আছে কিনা, বা কোনো সিগনিফিক্যান্ট রিলেশন। সিগনিফিক্যান্টের ব্যাপারটা মনে আছে, এটা কি মানে
দৈব ঘটনা, এটা কি এমনিতেই দিছেন, মানে আপনাদের মধ্যে এমনি কোনো মিরাকল আছে কিনা, নাকি এটার মধ্যে আসলেই কোনো কোরিলেশন আছে বা সম্পর্ক আছে, এটা দেখার জন্য আমরা সিগনিফিকেন্ট দিয়ে বুঝাই আর কি। হ্যাঁ, যে ঘটনা কি এমনিতেই ঘটছে কিনা, নাকি আসলে এর মধ্যে কোনো ব্যাখ্যা আছে বা এটার মধ্যে কোনো সম্পর্ক আছে। এমন হতে পারে কি দুজনেই ডাক্তার, ঠিক আছে, এখন তাদের চিন্তাধারা একই রকম হবে, তার মানে এখানে একটা সিমিলারিটি থাকার সম্ভাবনা আছে। আবার বা তারা একই ধরনের মার্কিং করতে পারে। আবার দেখা যাচ্ছে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার, তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে এটা র্যান্ডমলি হয়েছে, এটা দৈব কোনো ঘটনা না। হ্যাঁ, এমন যদি কোনো কারণ কোনো ব্যাখ্যা থাকে, এটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। দুটি ভিন্ন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, দুইটা গ্রুপ হবে আলাদা আলাদা, মানে এদের মধ্যে কোনো কোরিলেশন থাকবে না। যেমন আমি আপনাদের মধ্যে থেকে ধরেন যে আমার রিভিউ নিচ্ছি এখন, আপনাদের একটা গ্রুপ, এটা এই ব্যাচের সাথে আমি হয়তো ক্লাস নিচ্ছি, তারা একটা রিভিউ দিল, আর এক ব্যাচের ক্লাস নিয়ে তারাও রিভিউ দিল। এই দুটো ব্যাচ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন দেখা যাচ্ছে মোসারাত আপু হচ্ছে যে উনি এই ব্যাচেও আছেন ওই ব্যাচেও আছেন, তখন গ্রুপটা কি হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। হ্যাঁ, বা এখানের 5 জন আবার পরের ব্যাচেও এনরোল করছেন যে হয়তো কোনো, তো তখন কি হবে, এটা ইন্ডিপেন্ডেন্ট হয় না। তো এরকম যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট থাকে, তখন হচ্ছে যে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য আছে কিনা এই মার্কের মধ্যে, কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে, সেটা যেমন হচ্ছে কখন ব্যবহার করবেন, যে ঢাকা এবং চট্টগ্রামে যারা থাকে তাদের বেতনের গড়, এখন একজন মানুষ তো একই সাথে ঢাকা চট্টগ্রাম থাকবে না, বা তার জন্মস্থানের উপর বেসিস করে, যে রুরালে নাকি আরবানে থাকেন তাদের গড় বেতন কেমন, এটা আমরা দেখতে চাচ্ছি, বা এদের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা এটা দেখতে চাচ্ছি, তখন আমরা কি করবো, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব। হ্যাঁ, এবং ডেটা কি হতে হবে, নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। ম্যান উইটনি টেস্টটা হচ্ছে কি, আহ, এটা হচ্ছে যে দেখেন যে সুন্দর করে লেখা আছে, ডেটা এখানে ক্ষেত্রে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে, এবং ম্যান হুইটনি টেস্টে আপনার হচ্ছে স্যাম্পলটা কি হবে না, যে নর্মাল ডিস্ট্রিবিউশন হবে না, এবং এখানে হচ্ছে র্যাঙ্ক থাকে ধরনের। হ্যাঁ, যে আপনার সন্তুষ্টি, যেমন গ্রাহকদের সন্তুষ্টির ক্ষেত্রে, যে আপনি হচ্ছে যে চিটাগাংয়ের গ্রাহকদের সন্তুষ্টি লেভেলটা আপনি নিলেন, আর হচ্ছে বাগেরহাটের মানুষের সন্তুষ্টিটা নিলেন, তখন এটা ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে, বাট হচ্ছে এটা ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, এবং এটা হচ্ছে আপনার ডেটা অর্ডিনাল ডেটা। হ্যাঁ, অর্ডার মেনটেন করতেছে, সো এই ক্ষেত্রে আমরা ম্যান হুইটনি টেস্টটা করব। পেয়ার স্যাম্পল টি টেস্টটা হচ্ছে একই রকম, একই গ্রুপে দুইবার যদি মাপি। এখন বিষয়টা কেমন হয় যে আপনাদের, আমি যদি এমন হতো যে আপনাদের হচ্ছে ক্লাস যেদিন শুরু হয়েছে সেদিন স্ট্যাটিস্টিক্স আপনাদের নলেজ কেমন, এটা একটা টেস্ট নিলাম, ক্লাস শেষ হওয়ার পর, কোর্স শেষ হওয়ার পর স্ট্যাটিস্টিক্সের নলেজ আমি নিলাম। এখন এই যে যে আমি দুইবার যে মার্ক আপনারা পাইলেন, এই মার্কটা কি এমনিতেই ঘটছে, নাকি এদের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, বা লজিক্যাল ডিফারেন্স আছে, তখন হচ্ছে আমরা পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট আমরা করে থাকি। হ্যাঁ, উইলকক্সনের ক্ষেত্রে একই ঘটনা। হ্যাঁ, বাট এটা হচ্ছে আপনার কি হবে, যে নন প্যারামেট্রিক যদি হয়, অর্থাৎ আপনার যদি যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড যদি না হয়, বা র্যাঙ্ক থাকে, বা এই টাইপের কিছু যদি থাকে, তখন আমরা এই সেম কন্ডিশনে আগে পরের ক্ষেত্রে আমরা উইলকক্সন সাইন র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, সরি, উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট আমরা ব্যবহার করে থাকি। যেটা নর্মালি দেখেন, এটা কিন্তু বলে দিচ্ছে যেটা নর্মাল নয়, তখন এটা হয়ে যাচ্ছে কি নন প্যারামেট্রিক। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি ওয়ান ওয়ে অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভা টু অ্যানোভা আপনারা বুঝেন কিন্তু জানি না, আমি গ্রুপে আমার একটা পোস্ট দিব নে, খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাইছিলাম, ওটা একটু দেখে নেবেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে অ্যানোভা কি জিনিস। তো হ্যাঁ, তিনটা গ্রুপের মধ্যে আপনার কোনো হচ্ছে যে ডিফারেন্স আছে কিনা, যে তিনটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিলেন, এবং তাদের হয়তো একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, একটা হচ্ছে আপনার আপনি হয়তো নিউজ পেপারের মধ্যে মার্কেটিং করলেন, বা আর একটা হচ্ছে আপনি কোনো মার্কেটিংই করলেন না আর কি। এই তিনটা গ্রুপের মধ্যে এখন তাদের সেলটা আপনি দেখলেন, তিনটা রিজিয়নের সেল দেখার পরে এখন দেখবেন যে এদের যে সেলসের যে পার্থক্যটা হয়েছে বা কত টাকা সেল করছে, এই পার্থক্যটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখার জন্য আমরা ওয়ান ওয়ে অ্যানোভাটা ব্যবহার করি। ক্রুস্কাল ওয়ালিস টেস্টটা হচ্ছে যে ওয়ান ওয়ে অ্যানোভার বিকল্প যদি ডেটাগুলো অর্ডিনাল হয় বা র্যাঙ্ক থাকে, এই টাইপের যদি হয়, যেমন হচ্ছে যে মানুষের আর্থসামাজিক অবস্থা যে লো, মিডিয়াম, হাই, এই টাইপের যদি হয়, তখন আমরা সেম কন্ডিশনে আমরা হচ্ছে উইলকক্সন ক্রুস্কাল ওয়ালিস টেস্টটা ব্যবহার করে থাকি। রিপিটেড মেজার অ্যানোভাটা হচ্ছে একই ধরনের, যে একই গ্রুপের মধ্যে, হ্যাঁ, একই গ্রুপের মধ্যে যে তিনটা ভিন্ন ভিন্ন সময়, ওইটা হচ্ছে তিনটা আলাদা আলাদা গ্রুপের ক্ষেত্রে। আর রিপিটেড মেজার অ্যানোভা হচ্ছে একই গ্রুপের তিনটা আলাদা আলাদা সময়, যেমন একটা ওষুধ আমি প্রথমে 7 দিন খাওয়ালাম, সেটার ক্ষেত্রে কি ধরনের প্রভাব, 1 মাস খাওয়ালাম, 6 মাস খাওয়ালাম, এই যে যে একই ডিফারেন্ট টাইম জোনে কিন্তু গ্রুপ একই, একই মানুষের মধ্যে খাওয়ালাম, তো তখন হচ্ছে যদি কোনো পার্থক্য দেখি, সেটার জন্য রিপিটেড মেজার আমরা অ্যানোভাটা ইউজ করি। ফ্রেইডম্যান টেস্টটা কি, একই রিপিটেড মেজার অ্যানোভা নন প্যারামেট্রিক যে বিকল্পটা থাকে, অর্থাৎ এটা যদি ডেটা অর্ডিনাল বা নন নর্মাল হয়ে থাকে, তখন আমরা হচ্ছে ফ্রেডম্যান টেস্টটা ব্যবহার করে থাকি। কাই স্কোয়ার টেস্টটা হচ্ছে দুইটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা ট্রাই করি, তখন যদি আমরা দেখতে চাই যে কোনো রিলেশনশিপ আছে কিনা, তখন হচ্ছে আমরা কাই স্কোয়ার টেস্টটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যে ধূমপান করে নাকি করে না, এটা ক্যাটাগরিক্যাল।
এবং হচ্ছে যে ফুসফুসের কোনো ডিজিজ আছে কিনা, ইয়েস নো। এই যে দুটা ভ্যারিয়েবলের মধ্যে 2/2 যদি দেখি, আমরা কাই স্কোয়ার টেস্টটা ব্যবহার করে থাকি। হ্যাঁ। এটা মেমোরাইজ করার দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি এটা একটু দেখাই দিব না আমি আজকে বা কালকে। আহ, এবং ফিশার্স এক্স্যাক্ট টেস্ট সেম জিনিস, যে কায়াস্কোয়ার টেস্টের ক্ষেত্রে যদি আপনার ডেটা স্যাম্পল সাইজ যদি কম থাকে, তখন হচ্ছে যে আমরা, বা আউটকাম, এক্সপেক্টেড আউটকাম কাউন্ট যদি কম থাকে, তখন আমরা ফিশার এক্স্যাক্ট টেস্টটাই করি স্মল ডেটা সেটের ক্ষেত্রে। দ্যাটস ইট, ফিশার্স এক্স্যাক্ট টেস্ট। এই 15টার মধ্যে আমরা 15টা সবগুলো আমরা ট্রাই করব না। এটা করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। এইখান থেকেও কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো স্পেশালি প্যারামেট্রিক টেস্ট, যেমন র্যাঙ্ক কোরিলেশন, এক্সপেরিমেন্ট কোরিলেশন, তারপর হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, তারপর হচ্ছে যে আমরা হয়তো উইলকক্সন সাইন বা এরকম অ্যানোভা, এরকম কিছু বিষয় আমরা হচ্ছে দেখা ট্রাই করবো আর কি। আচ্ছা। আচ্ছা, তো পরে হচ্ছে এখানে সুন্দর করে দেয়া হয়েছে যে আপনার, আমি টেবিলের মধ্যে আমি এটা প্রেজেন্ট করছি, যে খুব সহজে যাতে আপনি দেখে বুঝে নিতে পারেন। এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে কি, যে আমরা তাহলে মনে মুখস্থ করার যে ব্যাপার, এটা আমারও কনসার্নে আছে। তখন কি করব, আমরা সহজে চলে যাব জেমিনাইতে। জেমিনাইতে যাওয়ার পরে এখন কয়েকটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে এখানে হাইলাইট করছি, আপনি একটু দেখেন। কয়েকটা জিনিস আপনি যখন জেমিনাইকে জিজ্ঞেস করবেন, তখন আপনার ডেটার নেচারটা কি সেটা বলে দিতে হবে। হ্যাঁ, ডেটা টাইপটা কি। যেমন আমি যদি বলি যে এই যে যে র্যাঙ্ক, হুম, আপনি দুটো ভ্যারিয়েবল নিছেন, তখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল যদি দেই, যেমন ধরুন যে এই যে এটা আমি কপি করলাম। আপনি জাস্ট ওকে সুন্দর করে বলে দিবেন যে আহ, আমি 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 গ্রাহক সন্তুষ্টি, হুম, কত টাকা দিতে আছেন দেখতে চাই, চাই রেকর্ড দেখতে চাই, রেকর্ড নর্মাল টেস্ট ইউজ করবো। কে টাকা দিতেছে কিনা, টিসি 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 এই যে দেখেন, এ হচ্ছে একটা প্রথমে বলছে যে আমরা কি পাইছিলাম, এক্সপেরিমেন্ট করিলেশন। ও বলছে যে তুমি এই গবেষণা সবচেয়ে উপযুক্ত পরিসংখ্যানগত পরীক্ষাটা হলো এক্সপেরিমেন্ট র্যাঙ্ক কোরিলেশন টেস্ট। হ্যাঁ, কোন কোন কন্ডিশনে সেটা আমাকে সুন্দর করে বলে দিছে, কেন করবো এটিসি টিসি টিসি, এবং সবকিছু আমাকে সুন্দর করবো। এবং আপনি এটাকে বলতে পারেন যে এটা তাহলে আমি এখন স্পিসিসে কেমনে কেমনে করবো, তুমি আমাকে একটু বুঝাই দাও। তখন সে কিন্তু সুন্দর করে আপনাকে বুঝাই দিবে। জাস্ট আপনি কন্ডিশন যদি এক্সপ্লেন করেন, এবং খুব নাইসলি করতে হবে, প্রত্যেকটা জিনিস আউটলায়ার আছে কিনা, অর্ডিনাল কিনা, আপনি কি দেখতে চাচ্ছেন, এটাকে বাংলায় ভেরি নাইসলি আপনি কি, আপনার রিসার্চ অবজেক্টিভ কি, প্রত্যেকটা জিনিস হচ্ছে যে উম, যদি আপনি তাকে বুঝাই দিতে পারেন, তাহলে কি হবে যে তখন ও হচ্ছে আপনাকে সুন্দর করে বলে দেবে যে তুমি এই কোরিলেশন টেস্টটা করবা। হ্যাঁ, তো এটা মনে রাখার কিছু নাই, মনে রাখার কষ্ট করে, তবে কিছু যদি আপনি মনে রাখতে পারেন, দেন দিস ইজ ভেরি নাইস। আদারস হচ্ছে আমাদের তো কষ্ট করার কোনো প্রয়োজন নাই আর কি। তো এটা হচ্ছে আপনার আহ, জানার সুবিধাটা, এটাতে কিভাবে আপনি প্রশ্ন করবেন, এই প্রশ্নটাও যদি আপনি তাকে নাইসলি বলে দিতে পারেন, দেন এটা হচ্ছে যে সে আরো ভালো ভালো অ্যান্সার দিবে। যত ডিটেলসে আপনি তাকে দিবেন, সে আপনাকে তত কারেক্ট অ্যান্সার করবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। কালকে আমরা এখান থেকে কিছু টেস্ট দেখার ট্রাই করব। আর আপনাদের হচ্ছে এই ডক ফাইলটা হচ্ছে আমি দিয়ে দিব, এবং স্লাইডটাও দিয়ে দিব। আপনাদের ওটা ট্রাই করুন, ভিডিওটা দিয়ে ট্রাই করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। এবার হচ্ছে যে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, উম, না এটা এটা, টু মাস ফর ওয়ান ক্লাস, ওকে স্টাডি, ওকে। এটা 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 শোনেন, এটা কিছু না, এটা হবেই, বুঝছেন। এটা খুব কঠিন, আহ, যে এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বিষয়গুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো বিষয়টা এরকম না। যখন আমার মনে আছে, আমি যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যখন ইকোনমিক্স পড়তে গেলাম, তখন কি হইতো, মানে এত বেশি মেজাজ খারাপ হইতো, কিছুই মনে থাকতো না, কিছুই পড়তো না। উম, জি, ক্লাস রেকর্ডেড পুরাটাই আছে।
যখন আস্তে আস্তে চিন্তা করলাম তখন ফাইনাল ইয়ারে গিয়ে তখন কি হতো, একটা গ্রাফ দেখলে আমি বলে দিতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এটা ঘটনাটা কি। তো এটা এই জন্য বিগিনার ফ্রেন্ডলি। আরো যদি অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিসে যাওয়া হতো তখন কি হতো, তখন আরো বেশি কঠিন হয়ে যেত, তাই না? তো যাই হোক, আর একটা ব্যাপার হতে পারে কি, ওভারলোডেড এই কারণে আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ঠিক মতো, এটা একটা কারণ হতে পারে আই থিঙ্ক। তো যাই হোক, উম, আজকে পর্যন্ত হচ্ছে যে এই পর্যন্তই, আমাদের আগামীকালকে আবার দেখা হবে। আপনারা ট্রাই করবেন যে আজকে যে জিনিসগুলো দেখালাম এগুলো নিজের একটু প্র্যাকটিস করতে, তখন মনে থাকবে। ওকে, তো জি আপনি বলছেন যে নুসরাত হোসেন না, আহ, পরিণীতা আপু একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমার একটু খুঁজে বের করতে সুবিধা হবে আপনাকে। জি, আপনাকে আম, ভাইয়া, আমার একটু কয়েকটা বিষয় জানার ছিল। জি আহ, আমি হয়তো সেকেন্ড ক্লাসে বলেছিলাম আর কি, ওই আমি একটা ল্যাবে আছি, বেশ কিছু ডাটা আমার হাতে আছে আর কি ডাটা। জি, আপনি আমাকে মেইল করছিলেন, রাইট? হ্যাঁ ভাইয়া, আসলে আমি এটা দেখার সুযোগ পাইনি আসলে, আমি আপনাকে রাতে দেখে হয়তো আপনাকে আমি ফিডব্যাক জানাবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটু কি জাস্ট বিষয়টা একটু বলতে পারি মানে হ্যাঁ হ্যাঁ, এক, শিওর। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি। যে আমার একটা ওল্ড কনভেনশনাল মেথডে একটা রিসার্চ হচ্ছে, আর একটা হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি ইউজ করে ভ্যাকসিন প্রডিউস করছি, সেটা বায়োফার্মেন্টার ইউজ করে করা হচ্ছে। সেখানে আমি তিনটা ব্যাচ নিয়েছি এবং তিনটা ব্যাচের আমি তিন ধরনের সিএফইউ কাউন্ট পেয়েছি, হ্যাঁ। জি এবং ওল্ড মেথড যেটা কনভেনশনাল মেথডে আমি তিনটা ডেটা পেয়েছি তিনটা ব্যাচের। জি। এখন এই আহ, এটা মানে কম্পারেটিভ যে ভিজুয়ালাইজেশন, মানে কোন মেথডটা ইউজ করে ইজি হয় বা কিভাবে এটা হতে পারে। এটা হচ্ছে আপনাকে যেটা যেটা করতে হবে, আপনাকে দুইটাই ইউজ করতে হবে, কারণ আহ, আপনি যে কথাগুলো বলছেন ধরেন, হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আপনার এই যে টার্মগুলো বলছেন এই টার্মগুলোর সাথে আমি পরিচিত না। তো এই জন্য হচ্ছে আপনি আমাকে একটু কাইন্ডলি লিখে দিবেন যে আপনি আসলে কি দেখতে চাইছিলেন, আমাদের একটু সুবিধা হবে তাহলে স্টাডি করতে। ডেটা সেট তো অলরেডি পাঠাইছেন। তো আচ্ছা আমরা আচ্ছা। যেটা করি, আমরা যখন কোনো কনফারেন্সে বা কোনো সেমিনারে আমরা প্রেজেন্ট করতে চাই, আমরা দুই ধরনের প্রেজেন্টেশন করি। একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি, যেমন এই যে আপনি ইম্প্যাক্টের যে ব্যাপারটা দেখতেছেন যে আসলে কোনটা ভালো, এটা সবচেয়ে বেটার হয় কি গ্রাফিক্যালি প্রেজেন্ট করলে, তাই না? তো এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রাফের ব্যাপারটা সবাই বুঝতে পারবে। এখন এই যে প্রশ্ন চলে আসে, এই যে যে আপনি ডিফারেন্স, কোনো একটা ডিফারেন্স তো আপনি পাবেন, তাই না? এই হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স, এখানে আমি আসলে দেখিয়েছি যে কনভেনশনাল মেথডের চেয়ে যে বায়োফার্মেন্টার ইউজ করে 684 টাইমস মোর সিএফইউ পাচ্ছি আমি, মানে আমার কোয়ালিটি এবং যে ভ্যাকসিনের কোয়ালিটিটা বা ওই ইনক্রিজ করছে আর কি। এখন আমাদের এই ধাপে এসে যেটা করতে হবে, এই যে যে আপনি ডিফারেন্সটা পাইলেন, এই ডিফারেন্সটা আসলে সিগনিফিকেন্টলি ডিফার করতেছে কিনা ট্র্যাডিশনাল। হুম হুম। এখন এখানে হয়তো আমরা দুটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ দেখতেছি, একটা ট্র্যাডিশনাল মেথড, আপনি আর একটা দেখছেন যে মেথড, একটা হচ্ছে আবার ফার্মেন্টার। যেটা বললেন এইটা। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু মিলে যাচ্ছে, আমরা দুইটা গ্রুপ দেখতেছি পাচ্ছি এবং এদের মধ্যে কোনো রিলেশন নেই। হ্যাঁ, তখন আমরা দেখবো এই যে ডিফারেন্সটা পাওয়া গেছে, এই ডিফারেন্সটা আসলে আপনার কোনো সিগনিফিকেন্টলি ডিফার করে কিনা, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়েছে নাকি এটা এমনিতেই হয়েছে, যেটা আমি বারবার বলতেছি। ঠিক আছে? হুম। তো আপনি কাইন্ডলি আমাকে এই যে যে ঘটনাগুলো আমাকে প্রেক্ষাপট একটু বুঝাই বলবেন, মানে হুম হুম কাইন্ডলি হুম। যদি আমাকে একটু লিখে দিতেন, তখন আমি এটাকে আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমি আপনার ওই ইয়েতেই দিব, মেইলে হ্যাঁ দিব নাকি হ্যাঁ ভাইয়া, যদি কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা হ্যাঁ, যদি আমার দেয়া যায়। হোয়াটসঅ্যাপটা তো আপনি গ্রুপে অ্যাড নেই? গ্রুপে আছি, হ্যাঁ। ও আচ্ছা, ওইখান থেকে নিয়ে নিব না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওইখান থেকে জি, আমি লাস্ট একটা মেসেজ পাঠাইছি বলে আপনি ওইখানে মেসেজ দিলেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আজকে আর কোনো তাহলে কোনো আলোচনার দিকে আমরা না যাই। আহ, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই কালকে আবার দেখা হবে।